অন্য মেয়ের সাথে কথা বলতে তোমার চোখ মুখ লাল হয়ে গেছে, আর যখন তুমি বিয়ের পর অন্য ছেলের সাথে কথা বলছো, আমার সাথে ঠিকভাবে কথা বলো নাই, ওই ছেলেকে তোমার বুকের ছবি দিছো, তখন আমার কাছে কেমন লেগেছে? আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এমনটা করবে। এটার জন্য তোকে কঠিন শাস্তি দেবো। তুই মনে করছিস আমি কিছু জানি না? মানে আমার কথা শুনে বললো, আমি বিশ্বাস করি না। তুমি আমার সাথে মিথ্যে বলছো। আমি কোনো ছেলের সাথে প্রেম করি নাই, কোনো ছেলেকে ছবি দিই নাই। মারিয়ার কথা শুনে ফাঁস করে আবার দুটো থাপ্পড় মেরে দিলাম। তারপর মোবাইল বের করে মারিয়াকে সবগুলো দেখাতে লাগলাম। মারিয়া হয়তো ভাবছে আমার কাছে এগুলো কি করে আসলো। মারিয়াকে হসপিটালে আনার পর জানা গেল সে মা হতে চলেছে। এটা শোনার পর আমি খুশিতে কান্নাই করে দিলাম। শাশুড়ি আম্মা অনেক খুশি। আমি বসা থেকে উঠে মারিয়ার কেবিনে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি মারিয়ার চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি তার পাশে বসে কপালে একটা চুমু দিলাম। মারিয়ার চোখ খুলে দেখে আমি। তখন আমি মারিয়াকে বললাম, মারিয়া তুমি জানো আজ আমি অনেক খুশি, আমি বাবা হতে চলেছি আর তুমি মা। মারিয়া আমার কথার উত্তর না দিয়ে বলল, আমাকে বাসায় কখন নিয়ে যাবে? আমার এখানে থাকতে ভালো লাগছে না। আর আব্বু আম্মু কোথায়? তোমার আব্বু হাসপাতালে আর তোমার আম্মু ডাক্তারের কাছে গেছে। তোমার আম্মু আসলে বলতে পারবো তখন তোমাকে বাসায় নিয়ে যাবে। এটা বলার পর শাশুড়ি আম্মা কেবিনে ঢুকলো। তখন শাশুড়ি আম্মা বলল, মারিয়া, ডাক্তার বলেছে তোকে এখনই নিয়ে যাওয়া যাবে, তবে তোকে বেশি কাজ করতে না করছে। তারপর মারিয়াকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। শাশুড়ি আম্মা বলেছে আমাদের বাসায় মারিয়াকে নিয়ে যেতে। এটাই বললাম। মারিয়া কেমন যেন হয়ে গেছে। শাশুড়ি আম্মা তাদের গাড়িতে নিয়ে বাসায় চলে গেল। আমি মারিয়াকে আমার গাড়িতে করে বাসায় নিয়ে আসলাম। আসার সময় সাথে করে মিষ্টিও নিয়ে এসেছি। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। তখন আম্মু বলল, কিরে, তোরা হঠাৎ বাসায় আসলি? আমাকে তো ফোন করে বললি না। আবার তোর হাতে মিষ্টি কেন? আম্মু তোমার জন্য খুশির সংবাদ আছে, তুমি দাদি হতে চলেছো আর আমি বাবা। তারপর আম্মুকে সব খুলে বললাম। তখন আম্মু বলল, কি সত্যি বলছিস? আমি যে দাদি হতে চলেছি, তুই মারিয়াকে নিয়ে রুমে যা, আর তোরা ফ্রেশ হয়ে আয়, আমি তোদের খাবার দিচ্ছি। ঠিক আছে, কিন্তু রাইসা কোথায়? ওকে তো দেখছি না। রাইসা তার এক বান্ধবীর বাসায় গেছে, ওখানে নাকি কিছুদিন থাকবে। আমিও আর মানা করি নাই, সারাদিন বাসায় থাকে, কোথাও যায় না। ঠিক আছে বলে মারিয়া আর আমি রুমে চলে আসলাম। রুমে আসার পর মারিয়া ওয়াশরুমে চলে গেল। মারিয়া বাসায় আসার পর একটা কথাও বলে নাই। আমি মনে মনে ভাবতে লাগলাম, মারিয়া মা হওয়ার কথা শুনে একটুও খুশি হলো না কেন? মারিয়ার কি হয়েছে? সে তো আগে এমন ছিল না। কিছুক্ষণ পর মারিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তারপর আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি মারিয়া মোবাইলে কার সাথে যেন চ্যাটিং করছে। আমাকে দেখে মোবাইল রেখে দিল। তারপর দুজনের রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে চলে গেলাম। খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। আমি রুমে এসে মারিয়ার মোবাইল হাতে নিলাম, কিন্তু তার মোবাইল লক করা। তখন আমি খুলতে গিয়ে আরও অবাক হলাম, কারণ মারিয়া লক চেঞ্জ করে ফেলেছে। কিছুক্ষণ পর মারিয়া রুমে আসলো, এসে দেখে তার মোবাইল আমার হাতে। তখন আমি তাকে বললাম, কী ব্যাপার মারিয়া, তোমার মোবাইলের লক চেঞ্জ করেছো? আমাকে তো বলো নাই, কবে করেছো লক? তখন মারিয়া বলল, করেছি অনেক দিন আগে। আর আমার মোবাইল আমি যখন তখন লক করতে পারি, সেটা কি তোমাকে জিজ্ঞেস করতে হবে? মারিয়া তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি তোমার স্বামী, তাই তোমাকে জিজ্ঞেস করতে পারি? তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না, সরো, আমি ঘুমাবো। আর আমি কালকে আমাদের বাড়ি যাব। তোমার আম্মুর সাথে কথা হয়েছে, যতদিন না বাচ্চা হবে ততদিন আমাদের বাসায় থাকবো। তাহলে আম্মু একা একা বাসে থাকবে কেমন করে? কিছুদিন পর রাইসের রেজাল্ট দিবে, তারপর তো সে কলেজে ভর্তি হবে। সেটা আমার দেখার বিষয় না। বাসায় তো রহিমা খালা আছে, তাহলে সমস্যা কোথায়? আর আম্মু বাসায় একা একা থাকে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে যাও, আমি কখনো বাধা দেবো না। তবে নিজের খেয়াল রেখো। আমি কয়েকদিন পর পর গিয়ে দেখে আসবো। মারিয়ার কোনো কথা না বলে বিছানার এক পাশে শুয়ে পড়লো। আমি কোনো কথা না বলেই শুয়ে পড়লাম। মারিয়া অনেক পাল্টে গেছে। আর তার মোবাইলের লক হঠাৎ চেঞ্জ করলো কেন? তা আমাকে জানতেই হবে। দেখতে দেখতে 5 মাস চলে গেছে। রাইসা অনেক ভালোই রেজাল্ট করছে। তাকে বাসার কাছে একটা কলেজে ভর্তি করে দিলাম। আর মারিয়াকে কয়েকদিন পর পর দেখে আসতাম। কিন্তু তাদের বাসায় গিয়ে মাঝে মাঝে দেখি মারিয়া কার সাথে যেন কথা বলে। এটা নিয়ে আমি কিছু বলি না, কারণ আমি সত্যিটা জেনে গেছি। কারণ আপনারা বলবেন আমি কি করে জানলাম, তাহলে চলুন সব কিছু খুলে বলি। একদিন আমি ক্যাম্প থেকে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ রাফি ফোন দিয়ে বললো তার সাথে দেখা করতে তাদের অফিসে। তখন আমি গাড়ি ঘুরিয়ে তাদের অফিসে চলে গেলাম। তার ক্যাবিনে ঢুকে বললাম, বল কেন রেখেছিস? তখন রাফি বলল, রাসেল, তোকে আজকে একটা সত্যি কথা বলি। তোর বউয়ের সাথে আমি সব সময় কথা বলি, কারণ আমি তোকে পরীক্ষা করতে আছি।
দেখতে চেয়েছি মারিয়া তোর প্রতি কেমন ভালোবাসা আছে। মারিয়া কি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে? কিন্তু আমার ধারণা ঠিকই ছিল। মারিয়ার সাথে সাথে কথা বলতে বলতে তোকে ভালোবাসার কথা বলি, তখন সে রাজি হয়ে যায়। তার অনেকগুলো ছবি আমাকে দিছে, তবে খারাপ কোনো ছবি দেয় নাই। কিন্তু আজ পর্যন্ত আমার ছবি ওকে দিই নাই। আমি জানি তুই জীবনে অনেক কষ্ট করেছিস, তাই তোর বউকে পরীক্ষা করতে এমন কিছু করি। রাফির কথা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। তার মানে মারিয়া আমার সাথে বিয়ে হওয়ার পর প্রেম করে? রাফির জায়গা অন্য কেউ হলে তো আমাকে ছেড়ে চলে যেত। তখন আমি রাফিকে বললাম, রাফি তুই মারিয়ার সাথে কন্টিনিউ কথা বলে যা। যখন তোর প্রতি অনেক দুর্বল হয়ে যাবে তখন তুই তার সাথে কথা বলা বন্ধ করে দিবি এবং সব জায়গায় থেকে ব্লক করে দিবি। তারপর আমার অত্যাচার শুরু হবে, কারণ সে এখন প্রেগনেন্ট, তাই কিচ্ছু করবো না। ঠিক আছে, তুই যেভাবে বলবি আমি সেভাবে করব। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। এই ছিল সত্যটা। এবার বর্তমানে আসি। আজকে প্রধান ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলেছে, তাই আমি প্রধানের অফিসে চলে গেলাম। অফিসের ভিতরে ঢুকে স্যালুট দিয়ে সালাম দিলাম। প্রধান আমাকে দেখে বলল, আরে রাসেল, কেমন আছো? বাসার সবাই কেমন আছে? আমি বললাম, স্যার সবাই ভালো আছে। আমি কি হঠাৎ কেন আসতে বললেন? তখন প্রধান বলল, তোমাকে কিছুদিনের জন্য এই কলেজে যেতে হবে। তোমার সাথে আরও কিছু সেনা সদস্য থাকবে। ওই কলেজে নাকি প্রতিদিন একটা একটা করে মেয়ের লাশ পাওয়া যায়, কিন্তু কেউ এই খুনিদের ধরতে পারে না। তাই আমি চাই তুমি ওই কলেজে যাবে এবং খুনিদের বের করবে, কেমন? তখন আমি বললাম, ঠিক আছে স্যার, আমি যাব। আর কবে যেতে হবে? তখন প্রধান বলল, তুমি কালকে সকালে রওনা দাও। আর তোমরা সবাই সিভিল পোশাকে থাকবে। যে করেই হোক ওই খুনিকে ধরতেই হবে। যে কোনো সাহায্য লাগে আমি তা করব। তারপর আরও কিছুক্ষণ কথা বলে প্রধানের কেবিন থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, রাফির সাথে মারিয়ার কী কথা হয়। রাফি আমাকে সব কিছুই বলে। কলিং বেল চাপ দেওয়ার পর রাইসি এসে দরজা খুলে দিল। তার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে আম্মু রাইসিকে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। গাড়ি নিয়ে সোজা ক্যাম্পে চলে গেলাম। আমার সাথে যারা যাবে তাদের নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 5 ঘন্টা পর সেই কলেজ থেকে একটু দূরে একটা বাসের সামনে গাড়ি থামলাম। কারণ বাসাটা প্রধান আগেই ঠিক করে রেখেছে। আমরা সবাই বাসার ভেতরে চলে গেলাম। এবার চলুন রাফি আর মারিয়ার মধ্যে কি চলছে শুনে আসি। তার আগে একটা কথা বলে রাখি, রাফি মোবাইলে কি জানি চ্যাটিং করে মারিয়ার সাথে কথা বলছে, যাতে মারিয়ার গলার কণ্ঠ চিনতে না পারে। এই জীবন, তুমি আমার সাথে আগের মতো ঠিকভাবে কথা বলো না কেন? তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে কবে নিয়ে যাবে? তখন রাফি বলল, আরে এত তাড়া কিসের? এখনও কিন্তু তোমার পেটে রাফির বাচ্চা। ওকে জন্ম না দেওয়া পর্যন্ত কেমনে নিয়ে আসি? তখন মারিয়া বলল, তাহলে এক কাজ করি, এই বাচ্চাটা মেরে ফেলি, তাহলে আর সমস্যা হবে না। তুমি কি পাগল হয়ে গেছো? এটা তোমার আরও আগে চিন্তা করার দরকার ছিল। এখন সময় নেই, কারণ এখন প্রায় 5 মাস চলে গেছে। এখন তোমাকে বাচ্চা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমি তাই করব। তারপর আমি তোমাকে বিয়ে করব। ওকে, ভালো থাকবে। আমি এখন অফিসে আছি, হাতে অনেক কাজ। বাই। বলে ফোন কেটে দিয়ে আমাকে ফোন দিল রাফি। তারপর রাফি আমাকে সব খুলে বলল। রাফির কথা শুনে মাথা পুরো গরম হয়ে গেল। মাত্র খাবার খেয়ে রুমে শুয়ে মোবাইল টিপতেছিলাম, তখন রাফি ফোন দিয়ে এই কথা বলল। এতদিন মারিয়ার ওপর রাখছিল, কিন্তু এখন তার প্রতি ঘৃণা হচ্ছে। একজন বিবাহিত মেয়ে হয়ে কীভাবে বলতে পারলো ভালোবাসার জন্য নিজের পেটের সন্তান মেরে ফেলবে। আজকে মারিয়ার প্রতি অনেক রাগ হচ্ছে। ইচ্ছে করছে এখনই বাসায় গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে, কিন্তু আমার সন্তানের কথা চিন্তা করে কিছুই করছি না। তারপর আগে আমার সন্তানটা আসুক দুনিয়ায়, দেখবে কষ্ট কি জিনিস। পরদিন সকালে সেনা সদস্য নিয়ে ওই কলেজের সামনে গেলাম, তবে একসাথে না, আলাদা আলাদা। কলেজের গেটের সামনে গিয়ে দেখি দারোয়ান কত দামি মোবাইল চালাচ্ছে। সামান্য দারোয়ান হয়ে এত দামি মোবাইল কেমন চালায়? হঠাৎ দারোয়ান আমাকে দেখে বলল, কে তুই? আর এই কলেজের সামনে কি করিস? প্রিন্সিপাল স্যার দেখলে আমার চাকরি থাকবে না, এখান থেকে চলে যা। আমি দারোয়ানের কথা শুনে বললাম, আমি নোয়াখালী থেকে এসেছি, আমি এই কলেজে ভর্তি হব। নোয়াখালীতে তেমন ভালো কোনো কলেজ নেই, তাই এখানে এসেছি ভর্তি হওয়ার জন্য। তারপর দারোয়ান আমাকে ভিতরে ঢুকতে দিল আর আমার সাথে সবাইকে হাতের ইশারায় বললাম বাইরে দাঁড়াতে। আমি কলেজের ভিতরে ঢুকে প্রিন্সিপাল স্যারের রুমে যেতে লাগলাম। আসার সময় একটা ছাত্রকে জিজ্ঞেস করলে হাত দিয়ে দেখিয়ে দেয় প্রিন্সিপাল স্যারের রুম। আমি প্রিন্সিপাল স্যারের রুমের সামনে আসার পর ভেতর থেকে প্রিন্সিপাল স্যার কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি কান পেতে সব শুনলাম।
সব কথা শুনে বুঝতে পারলাম এখানে খুনের মধ্যে প্রিন্সিপাল স্যারও জড়িত আছে। আমাকে এই খুনিদের মেইনকে বের করতে হবে। আমি প্রিন্সিপাল স্যারের রুমের বাইরে দাঁড়িয়ে বললাম, আমি কি ভিতরে আসতে পারি? তখন প্রিন্সিপাল বলল আসার জন্য। আমাকে দেখে প্রিন্সিপাল স্যার ফোন কেটে দিয়ে বলল, তুমি কে? এখানে কি চাই? তোমাকে আগে তো কখনো দেখি নাই। তখন আমি বললাম, স্যার আমি নোয়াখালী থেকে এসেছি কলেজে ভর্তি হওয়ার জন্য। আমাদের ওখানে ভালো কোনো কলেজ নেই। তখন প্রিন্সিপাল স্যার বলল তাকে সার্টিফিকেটগুলো দিতে। আপনারা হয়তো বলবেন কলেজে ভর্তি হওয়ার কাগজপত্র কোথা থেকে নিয়ে আসলো। আমি আসার সময় এগুলো সব নিয়ে আসি। তারপর ভর্তি হয়ে নিজের ক্লাসে চলতে লাগলাম। আসলে আমি অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আরে যে আমি 5 বছর আগে ইন্টার পাস করেছি, আজ আমি অনার্সে ভর্তি হলাম। একটা ছেলেকে জিজ্ঞেস করে ক্লাসরুমের সামনে চলে গেলাম। গিয়ে দেখি স্যার ক্লাসে পড়াশোনা করছে। আমি বাইরে থেকে বললাম, আসতে পারি স্যার? তখন স্যার বলল, তোমার আসতে এত লেট কেন? আর তোমাকে তো আগে কখনো দেখিনি। তুমি কে? তখন আমি স্যারকে বললাম, স্যার আমি আজ নতুন ভর্তি হয়েছি। আমার বাড়ি নোয়াখালী। ওখানে কলেজের পড়াশোনা তেমন ভালো না, তাই এই কলেজে টিসি নিয়ে আসছি। তখন স্যার আমাকে ভেতরে আসতে বলল। আমি রুমের ভেতরে ঢুকে পিছনে একটা ছিটে গিয়ে বসে পড়লাম। ক্লাসে সব ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। স্যার আমার পরিচয় জিজ্ঞেস করলে আমি বলি, আমি হাসান। পরিবারে আপন বলতে কেউ নেই। করে টিউশনি করিয়ে নিজের পড়ালেখার খরচ চালাই। তারপর স্যার আর কোনো কথা জিজ্ঞেস না করে পড়াশোনা করলো। ক্লাসে একটা ছেলের সাথে পরিচয় হলো। ও নিজেই আমার সাথে কথা বললো। কথায় বোঝা যায় ছেলেটা অনেক ভালো। ছেলেটার নাম রনি। তো যাই হোক, এভাবে 5 দিন চলে গেল, কিন্তু এখনও কাউকে খুঁজে পেলাম না। তবে দারোয়ান আর প্রিন্সিপাল স্যারের ওপর নজর রেখেছি। আর এদিকে রাফিকে ফোন দিয়ে আমি রাফির মোবাইল আমার কাছে নিয়ে আসলাম। এখন রাফির হয়ে মারির সাথে আমি কথা বলি। রাতে সবাই খাওয়া দাওয়া করে আমি আমার রুমে শুয়ে ভাবতেছি কী করে খুনিদের বের করব। আমি একটা রুমে থাকি, বাকি সদস্যরা অন্য রুমে থাকে। হঠাৎ মোবাইলে ফোন আসলো। ফোনটা আমার মোবাইলে আসে নাই, রাফির মোবাইলে এসেছে। তখন মারিয়া ফোন দিছে। হাই জানো, কেমন আছো? খাবার খেয়েছো? এখন কি করো? তখন মারিয়া বলল, আমার জানটার কথা মনে পড়েছে। আমি ভালো আছি, খাবার খেয়ে তোমাকে ফোন দিচ্ছি। তুমি কি করো? খাবার খেয়েছো? খাবার খেয়ে রুমে এসে তোমার কথা ভাবছি, কবে যে তোমাকে আপন করে পাবো। শালা তুমি যদি প্রেগনেন্ট না হতে তাহলে কত আগেই আমার কাছে নিয়ে আসতাম। তখন মারিয়া বলল, আমি তো চাই তোমার কাছে চলে যেতে, কিন্তু বাচ্চার জন্য যেতে পারছি না। কবে যে বাচ্চা ডেলিভারি হবে, কবে যে তোমাকে কাছে পাবো। আমি মারিয়ার কথা শুনে রাগে গস গস করতে লাগলাম। মারিয়া এত খারাপ হয়ে গেছে? এই ছিল তার ভালোবাসা? রাফির জায়গায় অন্য কেউ হলে তো এখন তাকে ভোগ করে ছেড়ে দিত। এটা শান্তি মারিয়া অবশ্যই পাবে। আমার কোনো কথা না শুনে মারিয়া আবার বলল, আজ অনেক হয়েছে তোমার সাথে কথা বলি, কিন্তু আজ পর্যন্ত তুমি তোমার একটা ছবি পর্যন্ত দাওনি। তোমার একটা ছবি দাও না, তোমাকে একটু দেখি। তখন আমি বললাম, দেখার কি আছে? যেদিন সামনাসামনি দেখা করতে যাব ওই দিন মন ভরে দেখো। আচ্ছা জানো, তুমি একটা ছবি দেবে, আমার বুকের ওপর কোনো কাপড় থাকবে না। আমি এই কথা বলেছি দেখি মারিয়া কি করে হঠাৎ একটা আমার মোবাইলে ছবি পাঠালো, যেটা দেখে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মারিয়া তার বুকের ছবি আমাকে পাঠালো। ইচ্ছে করছে এখনই গিয়ে ওটাকে বাসা থেকে বের করে দিই। এটা যদি আজ রাফির কাছে যেত তখন কি হতো? আমি ওর মতো মেয়েকে ভালোবেসে বিয়ে করছি, যে মেয়ে বিয়ের পর এমন কিছু করবে? মারিয়া আমাকে বলল, দেখো দিচ্ছি এই ছবিটা, যেন কেউ না দেখে। আমি তোমাকে বিশ্বাস করি এবং অনেক ভালোবেসে দিচ্ছি। তখন আমি মারিয়াকে বললাম, আচ্ছা জানো, বাচ্চা হওয়ার পর তুমি আমার কাছে কীভাবে আসবে যদি তোমার হাজব্যান্ড আসতে না দেয়? তখন মারিয়া বলল, আরে আমি তো আমাদের বাসায় থাকবো, ওদের বাড়িতে যাব না। আর আমাদের বাড়িতে থেকে পালিয়ে চলে আসবো তোমার কাছে। সব কিছু বুঝলাম, কিন্তু বাচ্চারা কি করবে? তখন মারিয়া যেটা বললো সেটা শুনে আমি কান্না করতে করতে লাগলাম। মারিয়া এই কথা বললো কীভাবে? মারিয়া বলল, এইটাকে গলা টিপে মেরে ফেলবো, না হয় বাসায় রেখে চলে আসবো। আমরা দুজন অনেক দূর চলে যাব, তখন কেউ আমাকে খুঁজে পাবে না। তা না ঠিক আছে, কিন্তু তুমি রাসেলকে ডিভোর্স দিতে হবে, তা না হলে আমাদের বিয়ে অবৈধ হবে। তখন মারিয়া বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাকে ডিভোর্স দিয়ে তোমার কাছে আসব। তাকে এমন একটা প্ল্যান করে সবার সামনে খারাপ বানাবো যাতে সবাই তাকে ঘৃণা করে। মারিয়ার কথা শুনে আমি একটু হাসলাম। আমি কি সবার কাছে খারাপ বানানোর আগে আমি তো ডিভোর্স দিয়ে বাস থেকে মারতে মারতে বের করব, এই কথাটা মনে মনেই ভাবলাম। আর বললাম, আরও কিছু কথা বলে ফোন কেটে দিলাম। তারপর আমার মোবাইল থেকে মারিয়াকে ফোন দিলাম। 2-3 বার ফোন দেওয়ার পর ফোন ধরলো। তখন আমি বললাম, এতক্ষণ কার সাথে কথা বলছো? তোমার মোবাইলে অনেকক্ষণ বিজি দেখলাম। তখন মারিয়া বলল, আসলে আম্মু আর রাইসের সাথে কথা বলছি, ওদের খোঁজ খবর নিচ্ছি।
আমার খোঁজ খবর নিচ্ছে, আমি কেমন আছি, আমার শরীর কী অবস্থা, এইসব আর কি। মারিয়ার কথা শুনে অনেকটাই রাগ উঠছে। আমি কাকে বিয়ে করলাম? এখন মিথ্যা বলা শুরু করে দিয়েছে মারিয়া। মনে বললাম। এবার আমি মারিয়াকে বললাম, ঠিক আছে, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, সামনে আমাদের ঘর উজ্জ্বল করার জন্য সন্তান আসতেছে। মারিয়া ঠিক আছে বলে ফোন কেটে দিল। আমাকে কিছু বলতে না দিয়েই। মারিয়ার প্রতি এখন ঘৃণা জমে গেছে। এখন মারিয়ার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আজ শুধু বুক ভরা ঘৃণা। এখানে যে কাজে এসেছি এটা শেষ করে নেই এবং আমার সন্তান দুনিয়া আসুক, তারপর শুরু হবে আমার অত্যাচার, নির্যাতন। মারিয়া জানতো না আমি যে একটা মিশনে আছি, শাশুড়ি আম্মা ওকে বলেছে। আর মারিয়া আমাকে তেমন ফোন দিত না, আমি ফোন দিলে অনেকক্ষণ পর ধরতো। এসব কিছু ভাবতে ভাবতে ঘুমে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সবাইকে নিয়ে কলেজে চলে গেলাম। আমার সাথে সবাইকে বলে রাখছি দারুণকে একটু বেশি ফলো করতে। আর এই 5 দিনে একটা খুনও হয়নি, বিষয়টা কেমন যেন লাগছে। আর আমি গেট দিয়ে ভেতরে ঢুকে দেখি কলেজের মাঠে সবাই ভিড় করে আছে। আমি ওদের কাছে ভিতরে গিয়ে যেটা দেখলাম সেটার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি ভেতরে ঢুকে দেখি একটা মেয়ের লাশ পড়ে আছে। তখন আমার পাশে দেখি রনি দাঁড়িয়ে আছে। আমি দেখে বললাম, আচ্ছা রনি, এই মেয়েকে কে মেরেছে আর ওর লাশ কেউ ধরছে না কেন? রনি আমাকে আপনি করে বলে, কারণ সে জানে আমি তার থেকে বড়, কিন্তু আমি কে সেটা বলি নাই। তখন রনি বলল, এটা আজ নতুন না, এই কলেজে প্রতিদিন একটা করে মেয়ের লাশ পাওয়া যায়। পুলিশ অনেক তদন্ত করেছে কিন্তু খুনিকে এখনো বের করতে পারেনি। তবে এই 5 দিন কোনো মেয়ের লাশ পাওয়া যায়নি, কিন্তু হঠাৎ আজকে পাওয়া যায়। রনির কথা শুনে আমি বললাম, তা নয় বুঝলাম, কিন্তু এই মেয়েকে কেউ নিয়ে যাচ্ছে না কেন? ওর আত্মীয় স্বজন কেউ আসে নাই? তখন রনি বলল, ওকে কেউ ধরছে না, কারণ পুলিশ আসতেছে, আর ওর মা বাবাকে কেউ বলতে পারবে না। হঠাৎ একটা পুলিশের গাড়ি আসলো, তারপর ওই মেয়েকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। তারপর প্রিন্সিপাল স্যার সবাইকে ক্লাসে যেতে বলল। আমি আর রনি ক্লাসে চলে আসলাম। 2টা ক্লাস করে আমি কলেজ থেকে বেরিয়ে আসলাম। গেট দিয়ে বেরিয়ে আসতে দেখি দারোয়ান কার সাথে যেন কথা বলছে। আমি আর ওর দিকে না তাকিয়ে সবাইকে নিয়ে বাসায় ফিরে আসলাম। বাসায় আসার পর সবাই ফ্রেশ হয়ে খাবার খেলাম। সবাইকে আমায় আবার ডাকলাম। সবাই আসার পর আমি তাদের মধ্যে রহিমকে বললাম, রহিম, কোনো কিছু জানতে পেরেছো? এমনকি কাউকে সন্দেহ হয়েছে আর দারোয়ানের মধ্যে কিছু পেয়েছো? তখন রহিম বলল, স্যার, আপনার কথা মতো আমরা বাহিরেই খেয়াল করেছি, কিন্তু কাউকে সন্দেহ করতে পারি নাই। তবে দেখলাম দারোয়ানের মোবাইলে কিছুক্ষণ পর পর কল আসে। আমি রহিমের কথা শুনে বললাম, ঠিকই ধরেছো। আমার মনে হয় এই খুনের ভেতরে দারোয়ানের হাত রয়েছে। আমরা সবাই তাকে ফলো করতে হবে। এই দারোয়ানকে ধরতে পারলেই হয়তো খুনিদের খুঁজে বের করা যাবে। তোমরা সবাই রাতে রেডি থেকো। আজকে রাতে লুকিয়ে কলেজের গেট থেকে শুরু করে ভেতরে এবং চারপাশে সিসি ক্যামেরা লাগাতে হবে। আমি প্রধানকে ফোন করে বলে দিছি। তারপর তাদের সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। তারা চলে যাওয়ার পর আমি প্রধানকে ফোন দিলাম। প্রধান ফোন ধরার পর আমি বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তখন প্রধান বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর ওদিকের কি খবর? কারো কি সন্দেহ হয়েছে? তখন আমি বললাম, আমি ভালো আছি স্যার। আজকে কলেজে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। পুলিশ এসে লাশটাকে নিয়ে গেছে। আর আমাদের সন্দেহ হয় কলেজের দারোয়ানকে, কারণ তার মোবাইলে একটু পর পর ফোন আসে আর মোবাইলটাও দামি। আমার কথা শুনে প্রধান বলল, তাহলে আমার মনে হয় এই দারোয়ান এই খুনের সাথে জড়িত আছে। তোমরা ওকে ফলো করবে, ওকে ধরতে পারলে কিছু একটা বেরিয়ে আসবে। প্রধানের কথা শুনে আমি বললাম, ঠিক বলেছেন স্যার। তবে স্যার আমি বলি কি, কটা সিসি ক্যামেরা পাঠিয়ে দিলে ভালো হতো। আমরা রাতে লুকিয়ে কলেজের চারপাশে লাগিয়ে দেবো, এমনভাবে লাগাবো যাতে কেউ দেখতে না পায়। তাহলে মনে হয় খুনিদের ধরতে পারবো। প্রধান আমার কথা শুনে বলল, ঠিক আছে, আমি একজনকে দিয়ে সিসি ক্যামেরায় পাঠিয়ে দিচ্ছি, আর সাথে একজন ভালো টেকনিশিয়ানকে দিচ্ছি, সে সব কিছু ফিটিং করে দেবে। আমি ঠিক আছে বলে ফোন কেটে দিলাম। হঠাৎ আমার পাশের মোবাইলটা বেজে উঠলো। তাকে দেখি মারিয়া ফোন দিচ্ছে। আমি ফোন ধরার সাথে সাথে মারিয়া বলতে লাগলো, ওই, তুমি আজকে সকাল থেকে আমাকে ফোন দাওনি কেন? আমি সেই সকাল থেকে ফোন দিচ্ছি, কিন্তু তোমার ধরার কোনো খবর নেই। মারিয়ার কথা শুনে আমি বললাম, আসলে যেন অফিসে অনেক কাজ, তাই ফোন ধরতে পারিনি। প্লিজ তুমি রাগ করো না। এখন বলো কী করো, দুপুরে খাবার খেয়েছো? আমি মনে মনে বললাম, আর কিছুদিন অপেক্ষা করো মারিয়া, শুধু আমার সন্তান দুনিয়া আসুক, তারপর তোমাকে বাসা থেকে বের করে দেবো। তখন দেখবে আপন মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। মারিয়া আমার কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ভালো আছি, খাবার খেয়ে তোমাকে ফোন দিচ্ছি। তুমি এখন কি করো? খাবার খেয়েছো তুমি? আমি বললাম, মাত্র খেয়েছি, ভাবছি তোমাকে ফোন দেবো, কিন্তু তার আগেই তুমি ফোন দিচ্ছ। একদম মিথ্যা বললাম। তখন মারিয়া বলল, ও আচ্ছা জীবন, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তুমি আমার সাথে আগে থেকে কথা কম বলো। তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি।
তাই চিন্তা হয়। আমি মারিয়ার কথা শুনে বললাম, কোথায় জানো, আমি তো তোমার সাথেই প্রতিদিন কথা বলি, আর তুমি তো জানো নিজেদের অফিস দেখাশোনা করি, অফিসে কাজ রেখে তো আর তোমার সাথে কথা বলতে পারি না, তোমাকে বুঝতে হবে। মারিয়া আমার কথা শুনে বলল, প্লিজ জীবন, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি না পেলে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। মারিয়ার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম, এত ভালোবাসা! হায় রে মারিয়া, তুমি তো জানো না এই ভালোবাসা বেশি সময় থাকবে না। এবার আমি মারিয়াকে বললাম, আচ্ছা মারিয়া, তুমি আমাকে না দেখে কিভাবে ভালোবাসলে? তোমার রাসেল কি তোমাকে ভালোবাসে না? তখন মারিয়া আমার কথা শুনে বলল, আরে, ও তো একটা হাঁদারাম, আমাকে ঠিকভাবে আদর করে না, সারাদিন কাজ নিয়ে পড়ে থাকে। আর আমি তোমাকে ভালোবাসি তোমার কথা শুনে। তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো। তোমার কথা শুনে আমি প্রেমে পড়ে গেছি। এবার আমি আপনাদের বলি, রাফি মোবাইলে যেটা চ্যাটিং করছে সেটা দিয়ে কথা বলে কথাগুলো অনেক সুন্দর শোনা যায়। কোনো মেয়ে আমার কথা শুনলে প্রেমে পড়ে যাবে, বাস্তবে কিন্তু চিটিং করছে, এটা আমি বলতে পারবো না, আমার মোবাইল সম্বন্ধে এত ধারণা নেই। তখন আমি মারিয়ার কথা শুনে বললাম, আমি আজ প্রথম দেখলাম কোনো মেয়ে আমার কথা শুনে এবং না দেখে প্রেমে পড়তে পারে। কিন্তু আমি যদি কালো হই তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে? তখন মারিয়া আমার কথা শুনে বলল, যে ছেলের বয়স এত সুন্দর, সে দেখতে কখনো খারাপ হবে না। আমি তোমাকে ভালোবাসি, তোমার চেহারাকে না। তুমি কালো হলেও তো মানুষ। আমি মারিয়ার কথা শুনে বললাম, বাবা, এত ভালোবাসো আমাকে? ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো, আমার হাতে কিছু কাজ আছে। মারিয়া ঠিক আছে বলে ফোন কেটে দিল। মারিয়া একটা ছেলেকে না দেখে ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসা বেশি দিন থাকবে না, শুধু চোখের জল পড়বে। তোমাকে আমি এত কষ্ট দেব, এমন কাজ আর কখনো করবে না। তারপর বাসায় ফোন দিয়ে আম্মু রাইসের সাথে কিছুক্ষণ কথা বললাম। তার সাথে কথা বলে আমার মোবাইল থেকে মারিয়াকে ফোন দিলাম, কিন্তু সে ফোন ধরছে না, তাই আর বেশি কল দেয় নাই। দেখতে দেখতে রাত 12টা বেজে গেছে। আমরা সবাই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রধান সব কিছু পাঠিয়েছে, সাথে একজন ইলেকট্রিশিয়ানকেও পাঠিয়েছে। 30 মিনিট পর কলেজের সামনে চলে আসলাম। দারোয়ান দেখি আরেকজন। ওই দারোয়ান মনে হয় রাতে ডিউটি করে না, এই দারোয়ানটা বসে বসে ঘুমাচ্ছে। আমরা দারোয়ানের মুখে একটা রুমাল ধরলাম, যেটায় আমরা অজ্ঞান করার ওষুধ মিশিয়ে আনছি। দারোয়ানকে চেয়ারে বসিয়ে দিয়ে আমাদের কাজ শুরু করে দিলাম। প্রায় 1 ঘন্টা লেগে গেল কাজ শেষ করতে। তারপর সবাই বাসায় ফিরে আসি। বাসায় এসে আমার রুমে সব কিছু চ্যাটিং করি, তারপর সবাই চলে যায়। আমি বসে বসে দেখতে লাগলাম। হঠাৎ কলেজের গেট দিয়ে দেখি একটা লোক ভেতরে ঢুকতে আসে, কিন্তু চেহারা ভালো করে দেখা যাচ্ছে না, কারণ সে অন্ধকারে আছে। তারপর ভেতরে সিসি ক্যামেরায় দেখতে লাগলাম। লোকটা একটু আলোতে আসার পর যাকে দেখলাম তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। সে আর কেউ নয়, রনি। কিন্তু রনি এত রাতে কলেজের ভেতরে কি করে? তার মানে এই খুনের ভেতরে রনির হাত আছে। তাহলে এখন আমাদের রনিকেও ফলো করতে হবে। প্রায় 20 মিনিট পর রনি বের হয়ে চলে গেল। চোখে অনেক ঘুম, তাই বসে না থেকে ঘুমিয়ে পড়লাম। সকালে একজন সেনা সদস্য এসে ডেকে তুললো। তারপর ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে আসলাম। একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজের গেট দিয়ে দেখি দারোয়ান মোবাইলে কথা বলছে। আমি ওর দিকে না তাকিয়ে ভেতরে চলে গেলাম। হঠাৎ কে যেন পেছন থেকে আমার ঘাড়ে হাত দিল। আমি ওর দিকে তাকিয়ে, একটা ছেলে। তখন আমি বললাম, ওই ছেলেটা কে? বললাম, কি ব্যাপার, তুই আমার ঘাড়ে হাত দিয়েছিস কেন? কে তুই? তোর বাসা কোথায়? তখন ছেলেটা আমার কলা ধরে বলল, আমি কে এটা কলেজের সবাই চিনেন, তুই মনে হয় নতুন এসেছিস তাই আমাকে চিনতে পারিস নাই। আমি এলাকায় এমপি ছিলেন, নাম আমার আকাশ, সবাই আমাকে ভাই বলে ডাকে, তাই তুইও আমাকে ভাই বলেই ডাকবি। তা না হলে কলেজ থেকে বের করে দেব। এই কলেজে এবং পুলিশ আমার কিছুই করতে পারবে না, বুঝলি? এটা বলার সাথে সাথে আমি আকাশের গালে ঠাস ঠাস করে ধরে থাপ্পড় মেরে দেই। কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে। আকাশ আমার হাতে থাপ্পড় খেয়ে ছিটকে গেল। তখন সে আমাকে মারতে আসলে ইচ্ছে মতো তাকে মারতে থাকি। তখন সে আমার কাছ থেকে ছুটে বাইরে চলে গেল, আর যাওয়ার সময় বলে গেছে আমি যেন কলেজে থাকি। কিছুক্ষণ পর রনি আমার কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর আমি রনিকে সব খুলে বলি, কিন্তু রনির দিকে তাকিয়ে দেখি চোখ দুটো লাল হয়ে আছে। রনি আমাকে বলল, তোর কাজটা ঠিক হয়নি, কারণ আকাশ এমপির লোক, কারণ এমপির কথায় এই কলেজ চলে, কোনো ছাত্রছাত্রী কিছু বলতে পারে না। আল্লাহ জানে আকাশ তোর আজকে কি করে। তুই বাসায় চলে যা, আকাশ লোক নিয়ে এসে মারবে। তখন আমি রনিকে বললাম, আমি দেখি এমপির ছেলে আমার কি ক্ষতি করতে পারে? ক্ষমতা দেখিয়ে মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করে যাবে, এটা আমি দাঁড়িয়ে দেখবো? তার আগে বল, তোর চোখ লাল হয়ে আছে কেন? তখন রনি বলল, আসলে আজকে সকালে চোখে কি যেন পড়েছে, তাই লাল হয়ে গেছে। ওসব কথা থাক, তোর ভালোর জন্য বলছি, তুই চলে যা। আমি রনিকে আর কোনো কথা বলতে না দিয়ে ক্লাসে নিয়ে আসলাম। আর আপনাদের আরেকটা কথা বলি, আমি যখন আকাশকে মারতে আসি তখন কলেজের গেট থেকে সেনা সদস্য ভেতরে আসতে চাইলে আমি হাতের ইশারা করি। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। স্যারের সাথে প্রিন্সিপাল স্যার ঢুকলো।
আমার সামনে এসে ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তোর সাহস কি করে হয়? তুই এমপির ছেলের গায়ে হাত তুলেছিস? তুই এখনই কলেজ থেকে বেরিয়ে যা, তা না হলে তোকে এই এমপি মেরে ফেলবে। তখন আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আমরা কি অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? এভাবে তারা ক্ষমতা দেখিয়ে মানুষের উপর অন্যায় অত্যাচার করবে, তাই কি আমরা চেয়ে চেয়ে দেখবো? এই কলেজে আসার পর শুনি কার জানি একটা করে মেয়েকে মেরে কলেজের ভেতরে ফেলে যায়, কিন্তু পুলিশ তাদের ধরতে পারছে না। এভাবে যদি চলে তাহলে তো নিজের বোনকে বাইরে একা ছাড়া যাবে না। আপনার মেয়েকে যদি এভাবে মেরে ফেলে আপনি কি বসে থাকবেন? প্রিন্সিপাল স্যার আমার কথা শুনে চোখ গরম করে বলল, তোকে এত কথা বলতে বলেছি? তোকে বলেছি কলেজ থেকে বেরিয়ে যেতে, তা না হলে এমপির লোক তোকে মেরে ফেলবে। যা নিয়ে বাঁচতে চাইলে এখনই চলে যা। হঠাৎ একটা পুলিশ এসে ক্লাসে ঢোকে আমার কলার ধরে বাইরে নিয়ে যায়। বাইরে এসে দেখি অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। আমাকে সোজা গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। গেট দিয়ে গাড়ি বের হওয়ার পর সেনা সদস্য এগিয়ে আসতে চাইলে আমি হাতের ইশারায় বললাম প্রধানকে ফোন দিয়ে বলতে। হঠাৎ গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। ওসি দৌড়ে এসে আমার হাতের তালা খুলে দেয় এবং আমাকে বলল, তুই কে সেটা জানি না, তোকে অ্যারেস্ট করার পর উপর থেকে কল আসলো, তাই তোকে ছেড়ে দিলাম। আর যদি বাঁচতে চাস তাহলে এই এলাকা থেকে চলে যা। আমি ওসির কথা শুনে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিলাম। সব পুলিশ আমাদেরকে এগিয়ে আসতেছিল। আমি ওসির পিস্তল দিয়ে ওর মাথায় ধরি। ওসি সবাইকে হাতের ইশারায় সামনে আসতে মানা করছে। আমি ওসিকে একটু সাইডে নিয়ে পকেট থেকে আমার কার্ডটা বের করে দেখালাম। ওসির সাথে সাথে আমার পায়ে পড়ে গেল। তখন ওসি বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না আপনি একজন আর্মি অফিসার, জানলে কখনো আপনাকে ধরতে আসতাম না। প্লিজ স্যার, আমাকে আপনি মাফ করে দেন। তখন আমি বললাম, আমি তোকে মাফ করে দিচ্ছি। আর শোন একটা কথা, আমি যে আর্মি অফিসার এটা যেন কেউ জানতে না পারে। যদি কেউ জানে তাহলে ওই দিন তোর শেষ দিন। আর তোর সাথে পুলিশগুলো যেন জানতে না পারে। তোর মোবাইল নাম্বার দে। তারপর ওসি নাম্বার নিয়ে একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় পুলিশ আমাকে ধরতে আসলে ওসি হাতের ইশারায় বলে আমাকে ছেড়ে দিতে। বাসায় আসার পর দুপুরের খাবার খেয়ে একটা প্ল্যান করি, প্রিন্সিপাল স্যার, দারোয়ান এবং রনিকে ধরবো। কারণ আমি জানি এইসব খুনের সাথে এরা সবাই জড়িত আছে। আগে সর্বপ্রথম প্রিন্সিপাল স্যারকে ধরবো, এরপর দারোয়ানকে, লাস্টে রনিকে ধরতে হবে। আমার মনে হয় এদের মেইন গুরু এমপি আর তার ছেলে আকাশ। রাতে একজন একজন করে ধরবো। হঠাৎ আমার পাশের মোবাইলটা বেজে উঠলো। দেখি মারিয়া ফোন দিছে। তখন মারিয়া বলল, কি ব্যাপার জীবন, তুমি আমাকে সকাল থেকে ফোন দাওনি কেন? আমি সেই সকাল থেকে তোমার ফোনের আশায় বসে আছি। তুমি গতকাল বলছো অফিসে অনেক কাজ, তাই তোমাকে ফোন দিই না। কিন্তু আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, তাই এখন ফোন দিলাম। মারিয়ার কথা শুনে আমি বললাম, মারিয়া অফিসে একটা বড় ডিল পেয়েছি, তাই কাজের চাপ বেড়ে গেছে। তুমি প্লিজ রাগ করো না। ডিলের কাজ শেষ হলে আগের মতো ফ্রি থাকবো। মারিয়া আমার কথা শুনে বলল, ঠিক আছে, তা কি করো? খাবার খেয়েছো? বাসায় সবাই কেমন আছে? আমি মাত্র খাওয়া দাওয়া করে কেবিনে আসলাম, আর বাসার সবাই ভালো আছে। তা তুমি কি করো, খাবার খেয়েছো? তখন মারিয়া বলল, আমি খাওয়া দাওয়া করে তোমাকে ফোন দিলাম। আমার না কেমন জানি লাগছে। বাচ্চা হলে বুঝি শরীর খারাপ হয়? আমার পেটটা দিন দিন বাড়ছে। তখন আমি বললাম, বাচ্চা হলে এরকম হয়, তবে নিজের খেয়াল রাখবে, তা নাহলে বাচ্চা এবং তোমারও সমস্যা হবে। তোমার কিছু হলে আমি বাঁচবো কাকে নিয়ে? এই কথাটা বলার কারণ, তাহলে মারিয়া নিজের যত্ন নেবে, তাই বললাম এই কথা। মারিয়ার কিছু হলে আমার দুঃখ নেই, আমার সন্তানের যেন কিছু না হয়। তখন মারিয়া আমাকে বলল, ঠিক আছে, এখন থেকে আমি নিজের খেয়াল রাখবো। তুমি শুধু আমার পাশে থেকো। সন্তান দুনিয়ায় আসার পর আমি তোমার কাছে চলে আসবো। ঠিক আছে, নিজের যত্ন নিও, আমি সবসময় তোমার পাশে আছি। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। মারিয়া আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দিল। আজকে আমার একটু শান্তি লাগছে, কারণ মারিয়া এখন থেকে নিজের খেয়াল রাখবে। আগে তেমন গুরুত্ব দিত না। তো যাই হোক, আমি বাসায় রাইসার মোবাইলে ফোন দিলাম। রাইসা ফোন ধরার পর আমি বললাম, কিরে কেমন আছিস? আম্মু কেমন আছে? খাবার খেয়েছিস? তখন রাইসা বলল, আমরা ভালো আছি, খাবার খেয়ে মাত্র রুমে আসলাম। তুই কেমন আছিস ভাইয়া? কবে বাসায় আসবি? আমি ভালো আছি, খাবার খেয়ে রুমে এসে তোর কাছে ফোন দিলাম। আর ভাইয়া আসতে আরও কিছুদিন সময় লাগবে। তোর ভাবি তোদের কাছে ফোন দিছে? রাইসা আমাকে বলল, না ভাইয়া, ভাবি তেমন ফোন দেয় না। আমি ফোন দিলে বেশিরভাগই বিজি পাই, পরে আর তেমন ফোন দেয় না। আমি জানি তোর সাথে কথা বলে। আমি মনে মনে বললাম, রাইসা তোর ভাবি আগের মতো নেই রে, ও অনেক পাল্টে গেছে। তাই রাইসাকে বললাম, তোর ভাবি আমার সাথেই কথা বলে, তা নাকি শরীর খারাপ লাগছে, তাই বললাম ওষুধ ঠিক মতো খেতে। তা আম্মু কোথায়? তোর পড়ালেখা কেমন চলছে? তখন রাইসা বলল, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে ভাইয়া। গার্ড প্রতিদিন আমাকে কলেজে নিয়ে আসে এবং আসার সময় নিয়ে আসে। আজ কলেজে যায়নি, শরীরটা ভালো লাগছে না। আম্মু খাবার খেয়ে রুমে শুয়ে আছে।
এখন কি দিব? না থাক, পরে কথা বলবো। আমার খেয়াল রাখিস, নিজের শরীরের যত্ন নিস। ভাইয়া যে কাজে আসছে সেটা শেষ হলে বাসায় চলে আসবো। তারপর আরও কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। দেখতে দেখতে রাত এখন 10টা বাজে। এই এলাকায় সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, কারণ কয়েকদিন পর পর কলেজে মেয়ের লাশ মেলে, তাই সবাই ভয়ে বাসা থেকেই বের হয় না। আমরা এখন প্রিন্সিপাল স্যারের বাসা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি। প্রিন্সিপাল স্যার বের হলে তাকে কিডন্যাপ করে একটা গোডাউনে নিয়ে যাব, কারণ গোডাউন আমরা আগেই ঠিক করে রেখেছি। প্রায় 30 মিনিট পর দেখি প্রিন্সিপাল স্যার বাসা থেকে বের হলো, তবে তার সাথে একজনকে দেখে অবাক হয়ে গেলাম। এখন আমরা আরও শিওর হলাম সে আর কেউ নয়, সে হচ্ছে রনি। প্রিন্সিপাল স্যারের বাসার সামনে একটা গাড়ি আছে। প্রিন্সিপাল স্যার আর রনি বাসা থেকে বেরিয়ে যেয়ে না গাড়িতে উঠতে যাবে, তখন আমরা ওদের দুজনের নাকে রুমাল ধরলাম। সাথে সাথে দুজনে অজ্ঞান হয়ে গেল। তারপর আমাদের গাড়িতে দুজনকে উঠিয়ে গোডাউনে নিয়ে আসলাম। গাড়ি থেকে দুজনকে কোলে করে নামিয়ে ভেতরে নিয়ে গেলাম। দুটো চেয়ারে তাদের বেঁধে ফেললাম। তারপর ওদের মুখে পানি মারলাম। সাথে সাথে দুজনে চোখ খুললো। চোখ খুলে আমাকে এবং আমার সাথে লোকগুলোকে দেখে প্রিন্সিপাল স্যার বলল, তুই আমাদের এখানে ধরে আনছিস কেন? কে তুই, আর তোর সাথে এরা কে? আমি প্রিন্সিপাল স্যারের কথা শুনে হাসতে হাসতে বললাম, কি স্যার অবাক হচ্ছেন তাই না? আপনাদের এখানে কেন ধরে আনছি তাই তো ভাবছেন? কলেজে প্রতিদিন যে মেয়ের লাশ পাওয়া যায় এবং তাদের সাথে কে জড়িত আমাকে বলতে হবে। আমার কথা শুনে রনি বলল, রাসেল, তুই এটা কি বলছিস? আমরা জানবো কি করে এই খুনের ভিতরে কারা জড়িত? তুই তো জানিস আমি তোর বন্ধু, একসাথে কলেজে পড়ি। আর প্রিন্সিপাল স্যার তো কিছুই জানে না। আমি ঠাস করে রনির গালে একটা থাপ্পড় মেরে দিয়ে বললাম, তোর সাহস তো কম নয়, আমাকে তুই করে বলছিস? তুই আমাকে চিনিস? আমি হচ্ছে বাংলাদেশ আর্মি অফিসার, আর সাথে যাদের দেখছিস তারা সবাই সেনার সদস্য। আমি তোর থেকে অনেক বড়, তোকে বলছি না আমাকে আপনি করে বলতি? কি রে, তুই না বলেছিস গ্রাম থেকে এসেছিস, তোদের কলেজে পড়াশোনা ঠিকমতো হয় না? আপনার কাছে মিথ্যা বলেছি। কিছুদিন আগে আমাদের প্রধান আমাকে জানায় আপনার কলেজে নাকি প্রতিদিন একটা করে মেয়ের লাশ পাওয়া যায়, কেউ খুনিদের বের করতে পারছে না, তাই প্রধান আমাকে পাঠায় এখানে। আমি আপনার কলেজে ঢুকছি যাতে খুনিদের বের করতে পারি। কিন্তু এই খুনের সাথে আমাদের সম্পর্ক কি? আমরা তো কিছুই জানি না। তোকে আমি সন্দেহ করি নাই, কিন্তু একদিন রাত 1টার সময় তোকে কলেজের গেটে দেখি, এবং যেদিন এমপির ছেলে আকাশকে মারছি ওই দিন তোর চোখ লাল হয়েছিল। তারপর থেকে সন্দেহ করছি। আর স্যারের রুমের পাশে কি প্রতিদিন কার সাথে কথা বলে, কি কথা বলে এগুলো শুনতাম। এরপর থেকে স্যারকেও সন্দেহ হয়। আর আমরা কলেজের চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। তার মানে তুই একজন আর্মি অফিসার ওই কলেজের ছদ্মবেশে ঢুকেছিস, আর বিশ্বাস আমরা এসবের কিছুই জানি না। শরীরের ওপর কটা পড়লে সব সত্য বেরিয়ে আসবে। তাই বলছি, এই মেয়েগুলোকে কোথায় থেকে নিয়ে আসিস এবং তোদের নেতাকে কার কোথায় এই মেয়েগুলোকে মারছিস? আপনি বিশ্বাস করুন, আমরা এসবের কিছুই জানি না। কে বা কারা কলেজে মেয়ে লাশ এনে ফেলে যায়। বুঝেছি, তোরা সোজা কথা বলবি না, তাহলে এখন আঙুল বাঁকা করতে হবে। এই আমার বক্সটা নিয়ে আয় তো। আমার কথা শুনে সেনার সদস্য বক্সটা নিয়ে আসলো। তারপর আমি বক্স থেকে একটা পেরেক এবং একটা হাতুড়ি বের করলাম। তারপর রনি এক হাতে তালুতে হাতুড়ি দিয়ে পেরেকটা ঢুকিয়ে দিলাম। রনি চিৎকার করে কান্না করতে লাগলো। স্যার রনির এটা দেখে গলা শুকিয়ে গেল। আমি সেনার সদস্যও বললাম ওদের মুখে কাপড় ঢুকিয়ে দিতে, যাতে তাদের কান্না বাইরে না যায়। সেনার সদস্য তাই করলো। তারপর আরেকটা পেরেক বের করে স্যার হাতে মেরে দিলাম। স্যারও চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। তারপর আমি ওদের বললাম, এখনো সময় আছে, তোদের দলনেতা কে, কার কথায় তোরা এসব খুন করছিস? কিন্তু ওরা মাথা নাড়িয়ে বলছে তারা জানে না। আমি আবার 2টা পেরেক নিয়ে বাকি 2 হাতে মেরে নিলাম, কিন্তু তারপরেও বলছে না। মেজাজ পুরো খারাপ হয়ে গেল। গানটা বের করে তাদের কপালে ধরলাম। এবার দেখে মাথা নাড়ালো, তাই আমি ওদের মুখ থেকে কাপড় সরিয়ে দিলাম। এবার আমি বললাম, বল কে তোদের দলনেতা, কার কথা এসব খুন করছিস, আর মেয়েগুলোকে কোথা থেকে নিয়ে আসছিস এবং তাদের কেন মারছিস? আমি আমার সেনার সদস্যকে ভিডিও করতে বললাম। তারা মোবাইল বের করে ভিডিও করতে লাগলো। তখন প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, বিশ্বাস করো, আমি আর রনি একটা খুনও করি নাই। এসব খুন এমপি এবং তার ছেলে আকাশ মিলে করেছে। ওর সাথে এমপির লোক সব, তবে সাথে আমাদের কলেজের দারোয়ান থাকে। প্রতিদিন রাতে এমপির লোক একটা একটা করে মেয়ের লাশ নিয়ে আসে, তখন আমি রনি এবং দারোয়ান মিলে কলেজে মাঠে রেখে দিই। কিন্তু মেয়েগুলোকে কেন মেয়েগুলোকে মারছে সেটা বলতে পারবো না। আমরা শুধু টাকার জন্য এসব করছি, আমাদের মোটা অঙ্কের টাকা দিত। প্রিন্সিপাল স্যারের কথা শেষ হতে রনি বলল, আমরা অনেক গরিব, ঠিকভাবে কলেজে টাকা দিতে পারি না। তারপর প্রিন্সিপাল স্যার আমাকে এসব কাজে চড়ায়। আমিও টাকার জন্য প্রিন্সিপাল স্যারের সাথে কাজ করতে থাকি। এখন আল্লাহ দিলে আমাদের পরিবার অনেক সুখে আছে। এবার আমি বললাম, টাকার জন্য হারাম কাজে জড়িয়ে পড়লো। এখন বলো, এমপি এবং তার ছেলে কেন সব মেয়েদের মারছে
এটার খবর কার কাছে পাবো? আমার কথা শুনে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, এটা একমাত্র দারোয়ান বলতে পারবে, কারণ এমপির ছেলে এবং তার লোকের সাথে দারোয়ান সবসময় কথা বলে। কারণ কলেজে কে আসলো এবং কলেজের গেটের এর বাইরে থেকে কাউকে সন্দেহ হয় কিনা সব। ঠিক আছে, তোদের কথা যদি সত্যি হয় তাহলে তোদের ছেড়ে দেবো। যদি জানতে পারি তোরা দুজন এই খুনের সাথে জড়িত, তাহলে তোদের বাঁচিয়ে রাখবো না, কথাটা মনে রাখিস। তারপর ওদের হাত থেকে পেরেক তুলে ফেললাম। একজন সেনা সদস্যকে বললাম ডাক্তার নিয়ে আসতে, আর সাথে খাবারও নিয়ে আসতে। রেস্টুরেন্ট থেকে একজন সেনা সদস্য চলে গেছে ডাক্তারের খাবার আনতে। কিছুক্ষণ পর সেনা সদস্য ডাক্তার নিয়ে আসলো। হাসপাতালের কাছে থাকার কারণে সময় বেশি লাগে নাই। ডাক্তার তাদের হাতে ব্যান্ডেজ করে দিল। একজন সেনা সদস্যকে বললাম তাদের খাবার খাইয়ে দিতে। আমি ডাক্তারকে নিয়ে গোডাউন থেকে বেরিয়ে আসলাম, আর সেনা সদস্যকে বলে আসলাম গোডাউনে থাকতে। আমি বাসায় যাচ্ছি। ডাক্তারকে বললাম এটা যেন কেউ না জানে, যদি কেউ জানে তাহলে ওকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না। ডাক্তার ভয়ে ভয়ে বললো সে কাউকে কিচ্ছু বলবে না। ডাক্তারকে হাসপাতালে দিয়ে বাসায় আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে চলে আসলাম। কালকে দারুণকে ধরবো। বাসার ভিতরে ঢুকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বসলাম। আমার মোবাইল পকেট থেকে বের করে দেখি কোনো ফোন আসে নাই। এবার বালিশের নিচ থেকে রাফের ফোনটা বের করে দেখি অনেকগুলো কল এসেছে, সবগুলোই মারিয়ে দিছে। হায় রে, বউ হয়ে স্বামীর কাছে ফোন না দিয়ে বয়ফ্রেন্ডকে ফোন দেয়। আমি মারিয়াকে আমার মোবাইল থেকে ফোন দিলাম, কিন্তু সে ধরলো না। তো এবার রাফের মোবাইল দিয়ে দিলাম। মারিয়া রাফের মোবাইল থেকে ফোন দেওয়ার সাথে সাথেই ধরে ফেললো। তখন মারিয়া বলল, কি ব্যাপার? তোমাকে এতগুলো ফোন দিচ্ছি, তুমি ফোন ধরলে না কেন? তুমি জানো আমার না অনেক চিন্তা হচ্ছে তোমার জন্য। তোমার কিছু হয়ে গেল না তো? কোথায় ছিলে তুমি? মারিয়ার কথা শুনে রাগে মাথা গরম হয়ে গেছে। রাফি স্যার অন্য কেউ হলে তো এতক্ষণে ওই ছেলের কাছেই চলে যেত। আমি এমন মেয়েকে ভালোবেসে বিয়ে করছি যে কিনা স্বামী এবং পেটে বাচ্চা রেখে এসব করছে। আমি নিজেকে শান্ত করে বললাম, আসলে অফিসের প্রজেক্ট এর কাজ করতেছিলাম, যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত বেশি ওপরে উঠতে পারবো, তাই মোবাইল সাইলেন্ট করে রেখেছি। এখন কি করো তুমি? খাবার খেয়েছো? তোমার শরীরের কি অবস্থা? মারিয়া আমার কথা শুনে বলল, তোমার চিন্তায় খাওয়া দাওয়া করতে মন চাইছে না, কিন্তু আম্মুর জোড়াজুড়িতে হালকা কয়েকটা খাবার খেয়ে রুমে এসে তোমাকে ফোন দিতে লাগলাম। মারিয়ার কথা শুনে আমি বললাম, আমাকে নিয়ে এত চিন্তা করো না, নিজের শরীরের যত্ন নিও, কারণ তুমি এখন প্রেগনেন্ট। যদি শরীরের যত্ন না নাও তাহলে বাচ্চার সাথে তোমার সমস্যা হতে পারে। আমার কাজটা শেষ হলে তো তোমার সাথে সবসময় কথা বলবো। মারিয়া আমার কথা শুনে বলল, ঠিক আছে, এখন থেকে তোমাকে নিয়ে চিন্তা করব না, নিজের শরীরের যত্ন নিব। তো বলো, খাবার খেয়েছো? তা এখন কি করো? আমি মারিয়াকে বললাম, অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তোমাকে ফোন দিলাম। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোডাউনে চলে গেলাম। গোডাউনে গিয়ে দেখি প্রিন্সিপাল আর রনি চেয়ারেই ঘুমিয়ে আছে। সেনা সদস্য আমাকে দেখে সামনে এসে স্যালুট দিয়ে সালাম করলো। আমি প্রিন্সিপাল ও রনিকে রেখে সেনা সদস্যকে নিয়ে বাইরে চলে আসলাম। আমাদের গোডাউনটা এমন জায়গায় কেউ ওদের খুঁজেও পাবে না। তারপর সেনা সদস্যকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে নাস্তা করলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। দারুণের ডিউটি শেষ হয়ে রাত 8টা বাজে। আমরা কলেজ গেট থেকে কিছুটা দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। দারুণ ডিউটি শেষ করে রাস্তা দিয়ে হেঁটে বাসে যাচ্ছে। যে দারুণ একটা নিরিবিলি জায়গায় চলে এসেছি, তখন আমি গিয়ে দারুণের মুখে রুমাল ধরলাম। দারুণ সাথে সাথে অজ্ঞান হয়ে পড়লো। দারুণকে গাড়িতে উঠিয়ে গোডাউনে নিয়ে আসলাম। গোডাউনে এনে চেয়ারে বেঁধে ফেললাম। দারুণের মুখে পানি মেরে জ্ঞান ফিরিয়ে আনলাম। দারুণ চোখ খুলে যখন আমাকে, আমার সাথে সেনা সদস্য এবং স্যার আর রনিকে দেখলো, তখন বলল, তুই আমাকে এখানে ধরে এনেছিস কেন? আর প্রিন্সিপাল স্যার এবং রনিকে ধরে এনেছিস কেন? কি করেছি আমরা? আমি দারুণকে বললাম, এখনো বুঝতে পারিস নাই কেন ওদের এবং তোকে ধরে এনেছি? আমি সতরে জেনে গেছি। এবার বল, এমপি এবং তার ছেলে এতগুলো মেয়েকে কেন মারছে, কি কারণে মারছে, আর মেয়েগুলো কে কোথায় থেকে নিয়ে আসছে? দারোয়ান আমার কথা শুনে বলল, আমার জীবন থাকতে আমি কখনো বলবো না। তোকে বলে দিলে আমাকে এবং আমার পরিবারকে মেরে ফেলবে। তুই যদি আমাকে না বলিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এখন তুই সত্যিটা না বললে সমস্যা নেই, আমরা তো মেন খুনিকে পেয়ে গেছি। তোর কাছে শুধু জানতে চেয়েছি কেন মেয়েগুলোকে মারছে, এর থেকে বেশি কিছু না। কিন্তু দারুণ কিছুই বলছে না। তারপর প্রিন্সিপাল স্যার এবং রনিকে যে থেরাপি দিয়েছি, দারুণকেও সেই থেরাপি দিতে লাগলাম, কিন্তু দারুণ কিছু বলছে না। তখন গানটা বের করে দারুণের কপালে ধরলাম। তারপর দারুণ বলতে লাগলো, আমাকে মারিস না, আমি বলতেছি এটা এমপি এবং তার ছেলের দান্দা। তারা বড়লোক দেখে দেখে তোদের মেয়েদের কিডন্যাপ করে এবং তাদের কাছে টাকা দাবি করে। যারা টাকা দেয় তাদের মেয়েকে ছেড়ে দেয় এবং ছাড়া টাকা দেয়, আর যারা টাকা দেয় না পুলিশ ভয় দেখায়, তাদের মেয়েকে মেরে ফেলে। তারপর সে যে মেয়েগুলোর লাশ আমাদের কাছে দেয়, আমরা রাতে কলেজের মাঠে ফেলে রাখি, পরে পুলিশ এসে নিয়ে যায়।
এই কাজে আমাদের টাকা দেয়। আমি দারোয়ানের কথা শুনে বুঝলাম তাহলে এমপি এবং তার ছেলে মিলে বড়দের ব্ল্যাকমেল করে। এতক্ষণ দারোয়ান এর সব কিছুই ভিডিও করা হয়েছে। আমি সেনার সদস্যকে বললাম তোমরা থাকো, আমি বাসে যাচ্ছি। তারপর গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় রাতের খাবার খেয়ে এসেছি। রুমে ঢুকে মোবাইল বের করে প্রধানকে ফোন দিলাম। প্রধান ফোন ধরার পর আমি বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর ওদিকের কি খবর? কাউকে ধরতে পেরেছো? স্যার, আমরা যাদের সন্দেহ করছি তাদের ধরেছি এবং খুনিকে বের করে ফেলছি। এখন শুধু সময়ের অপেক্ষা। এসব খুন করছে এমপি এবং তার ছেলে। তারপর বাকি কথা খুলে বললাম। প্রধান আমার কথা শুনে বলল, তাহলে ওদের ধরো। ওদের ধরে সোজা সরকারের কাছে দিয়ে দিবে, সরকার তাদের বিচার করবে। ঠিক আছে স্যার, কালকে এমপি এবং তার ছেলেকে ধরবো। আপনি রাতের ভেতরে আরও কিছু সেনা সদস্য পাঠিয়ে দেন। প্রধান ঠিক আছে বলে ফোন রেখে দিল। আর মানিককে ফোন দিলাম না, কারণ আজকে দুপুর তাকে ফোন দিয়ে বলে দিছি 2-3 দিন কাজে বিজি থাকবো, তাই তোমাকে কিছুদিন ফোন দিতে পারবো না। মায়ের ঠিক আছে বললো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে দেখি প্রধান একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজে বললো 5 গাড়ি সেনার সদস্য পাঠিয়েছে। মেসেজটা প্রায় 4 ঘন্টা আগেই করছে। আমি আজকে ডিউটির পোশাক পরে বের হয়েছি। বাসা থেকে বাইরে এসে দেখি মাত্র সেনার সদস্য এসে পৌঁছলো। আমাকে দেখে সবাই গাড়ি থেকে নেমে স্যালুট দিয়ে সালাম দিল। তারপর ওদের নিয়ে এমপির বাসায় চলে গেলাম। সেনা সদস্য বাড়ির চারপাশে ঘেরাও করে রেখেছে যেন পালিয়ে যেতে না পারে। এমপির লোক তাকে বাসায় ভেতরে ঢুকে খবর দিল বাড়িতে সেনাবাহিনী এসেছে। এমপি এবং তার ছেলে বাসা থেকে বেরিয়ে আমার সামনে আসলো। আমাকে দেখে তার ছেলে অবাক হয়ে গেল। তখন আমি বললাম, কে মিস্টার, অবাক হয়ে গেলেন? আমাকে এভাবে দেখবেন তা কখনো ভাবতে পারেন নাই। আমার কথা শুনে এমপি বলল, স্যার আপনারা আমার বাসায় কেন? আর আপনি আমার ছেলের সাথে এমনভাবে কথা বলছেন কেন? কি করেছে আমার ছেলে? আমি তখন হাসতে হাসতে বললাম, শুধু তোর ছেলে না, সাথে তুইও আছিস, কারণ তুই আর তোর ছেলে খুন করছিস। এমপি আমার কথা শুনে বলল, এটা আপনি কি বলছেন? আমরা কাকে খুন করেছি? আর আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে এবং কার সাথে কথা বলছেন? আমি এই এলাকার একজন এমপি। তুই একজন খুনি এমপি। বড় বাবার মেয়েদের কিডন্যাপ করে টাকা দাবি করিস। যারা দেয় তাদের মেয়েকে ছেড়ে দিস এবং যারা টাকা দেয় না পুলিশের ভয় দেখাস, তাদের মেয়েকে মেরে ফেলিস। তারপর লোক দিয়ে তাদের লাশ কলেজের মাঠে ফেলে রাখিস। তখন এমপি আমার কথা শুনে বলল, কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা ঠিক না। আমি আপনার নামে সরকারের কাছে আবেদন করব। এমপির কথা শুনে আমি মোবাইল বের করে দারোয়ান, প্রিন্সিপাল স্যার এবং রনের কথার ভিডিওগুলো দেখালাম। তারপর এমপি বলল, এসব মিথ্যে কথা। এখানে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এবং আমার ছেলে খুন করি নাই। এমপির কথা শুনে আমি বললাম, আমি জানতাম তুই এমন কথাই বলবি, তাই তো গতকাল রাতে দারুণের মোবাইল হাতে নিয়ে দেখতে থাকি। তখন একটা ভিডিও এবং কয়েকটা ছবি আসে। ভিডিওর মধ্যে তুই এবং তোর ছেলে একটা মেয়েকে ছুরি দিয়ে আঘাত করছিস। এটা দারুণ ভিডিও করছে। আর ছবিগুলো হলো তুই এবং তোর ছেলে যতগুলো মেয়েকে খুন করছিস তাদের সাথে ছবি। তখন আমি এমপিকে ছবি এবং ভিডিওগুলো দেখালাম। এমপির কথা আর বের হয় না, কথা বন্ধ হয়ে গেছে। এমপি এবং তার ছেলেকে ধরে গাড়িতে তুললো। তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে সেনা সদস্য দারোয়ান, প্রিন্সিপাল স্যার এবং রনিকে নিয়ে ঢাকায় নিয়ে গেল। প্রায় 5 ঘন্টা পর আমরা ঢাকায় এসে পৌঁছে গেলাম। আমরা আদালতের সামনে চলে আসলাম। গাড়ি থেকে নেমে দেখি অনেক মিডিয়া চলে এসেছে। আমাকে দেখে সব মিডিয়া সামনে চলে আসলো। আমাকে নানান ধরনের প্রশ্ন করলো। আমি তাদের প্রশ্নের উত্তর দিয়ে ভেতরে চলে গেলাম। সরকারি লোক এসে এমপি এবং তার ছেলেকে ভেতরে নিয়ে গেল। আমার কাছ দেখে প্রধান, মেজর, কর্নেল তারা অনেক খুশি হয়েছে। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। রাইসের সাথে কিছুক্ষণ কথা বলে ভেতরে গেলাম। ভিতরে ঢুকে আম্মুর রুমে গেলাম। আম্মুর সাথে কথা বলে নিজের রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে প্রধানের অফিসে যেতে লাগলাম, কারণ প্রধান সকালে ফোন দিয়ে বলেছে আসতে। প্রধানের অফিসের সামনে গিয়ে দেখি অনেক বড় একটা স্টেজ করছে। সেখানে উপস্থিত আছে প্রধান, মেজর, কর্নেল আর অনেকেই। আমি অফিসারদের পাশে একটা সিটে গিয়ে বসলাম। তারপর প্রধান মাইকে যেটা বললো সেটা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আমার এই কাজের জন্য আমাকে অফিসার থেকে মেজর বানিয়ে দেওয়া হলো। তারপর আমাকে স্টেজে যেতে বললো। আমি স্টেজে যাওয়ার পর প্রধান আমাকে মেজরের ব্যাজ পরে দিল। তারপর মাইকে কিছু কথা বললাম। আমাকে শপথ করা হয়েছে, এখন আমি আর্মি অফিসার থেকে মেজর হয়ে গেলাম। তবে আমাকে কিছু ট্রেনিং দিতে হবে। তো যাই হোক, প্রধানের অফিস থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। রাইসা এসে দরজা খুলে দিল। রাইসা আমাকে দেখে বলল, কি রে ভাইয়া, আজকে তোকে অন্যরকম লাগছে কেন? মানে তোর পোশাক কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, কারণটা কি জানতে পারি? আমি রাইসাকে বললাম বলবো, আগে বল আম্মু কোথায়, আম্মুকে ডেকে আন, তারপর আম্মুর সামনে বলবো। আম্মু পাক ঘরে, তুই ভিতরে আয়, আমি আম্মুকে ডেকে আনছি। রাইসা চলে গেল আম্মুকে ডাকতে। আমি সিকিউরিটি গার্ডকে বললাম গাড়ি থেকে মিষ্টির প্যাকেট নিয়ে আসতে। প্রধানের অফিস থেকে আসার সময় মিষ্টি কিনে এনেছি।
কিছুক্ষণ পর রাইসা আম্মুকে নিয়ে আমার সামনে আসলো। সিকিউরিটি মিষ্টি এনে দিয়ে গেছে। তখন আমি আম্মু আর রাইসার মুখে মিষ্টি দিয়ে বললাম, আম্মু, আমি আর্মি অফিসার থেকে এখন মেজর হয়েছি। সকালে প্রধান একটা অনুষ্ঠান করে আমাকে মেজরের ব্যাজ পরে দিল। এটা তো অনেক খুশির সংবাদ। যা শ্বশুরবাড়িতে গিয়ে এই খবরটা দিয়ে আয়, আর কিছুদিন থেকে আয়। মারিয়া এখন অসুস্থ, তার পাশে থাকা তোর জরুরি। আম্মু, এখন যাব না, রাতে যাব, এখন একটু বিশ্রাম নেবো। আম্মু ঠিক আছে বলে পাকঘরে চলে গেল। রাইসা তার রুমে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে আসলাম। রাতে আম্মু রাইসাকে বলে শ্বশুরবাড়িতে রওনা দিলাম। মার্কেট থেকে মিষ্টি আরও নানান ধরনের ফল ইত্যাদি সামগ্রী নিয়ে গেলাম। আমার সাথে গার্ড আসতে চাইছে, কিন্তু আমি মানা করলাম। শ্বশুরবাড়ি এসে দরজার দাঁড়িয়ে সামনে কলিং বেল চাপ দিলাম। দারোয়ান আমার সাথে জিনিসগুলো নিয়ে আসছে। কিছুক্ষণ পর শাশুড়ি দরজা খুলে দিল। তখন আমি বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা? বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর বাড়ির সবাই ভালো আছে। তোমার আম্মু আর রাইসা কেমন আছে? আর তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আম্মু আর রাইসা তারা অনেক ভালো আছে। আব্বু কোথায়? ওনাকে দেখছি না যে। তোমার আব্বু হাসপাতালে আছে, আজকে নাকি একটা অপারেশন আছে, তাই আসতে লেট হবে। ও, মারিয়া কোথায়? ওকে তো দেখছি না। মারিয়া তার রুমে আছে, তুমি ভিতরে আসো, বাহিরে দাঁড়িয়ে কথা বলবে। আমি ভিতরে ঢুকে শাশুড়ি আম্মুকে বললাম, আমার একটা খুশির সংবাদ আছে। আমি আর্মি অফিসার থেকে এখন মেজর হয়েছি। এটা তো অনেক বড় খুশির সংবাদ। যাও মারিয়াকে খুশির সংবাদটা দিয়ে আসো। ঠিক আছে আম্মু আর চাচা, এগুলো ভেতরে নিয়ে যান। দারুণ চাচা মিষ্টি আর ফলগুলো ভেতরে নিয়ে গেল। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে মারিয়ার রুমের সামনে গেলাম। দরজা খোলা ছিল। আমি রুমের ভেতরে ঢুকে দেখি মারিয়া কাকে জানি ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ঢুকতেছে না। আমি তো জানি মারির জীবনকে ফোন দিচ্ছে, কিন্তু আমি তো ফোন বন্ধ করে এসেছি, তাই ফোন ঢুকছে না। আমি মারিয়াকে বললাম, মারিয়া কেমন আছো? কাজের চাপের জন্য তোমার সাথে ঠিকভাবে যোগাযোগ করতে পারি নাই। মারিয়া আমাকে দেখে মোবাইলটা বিছানায় রেখে দিল। তারপর আমাকে বলল, আরে, তুমি কখন আসলে? আমি অনেক ভালো আছি। আমার আয়শা তারা কেমন আছে? আমি মারিয়ার কথা শুনে বললাম, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে। তোমার শরীরের কি অবস্থা? ডাক্তারের কাছে গিয়েছিলে? মারিয়া আমার কথা শুনে বলল, হুম, গেছি। ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই, সবসময় নিজের খেয়াল রাখতে। তো তুমি কেমন আছো? আমার কাছে শুনেছি তুমি নাকি একটা মিশনে গেছো। তা মিশনের কি খবর? মারিয়ার কথা শুনে আমি বললাম, আল্লাহর রহমতে মিশন কমপ্লিট করে এসেছি। খুনিদের সরকারের হাতে তুলে দিয়েছি। আরেকটা খুশির সংবাদ আছে। মারিয়া আমার কথা শুনে বলল, খুশি সংবাদ? তা খুশি সংবাদটা কি, একটু শুনি। আমি মারিয়াকে বললাম, আমার কাজ এবং সাহস দেখে প্রধান আমাকে এখন মেজর বানিয়ে দিয়েছে, তবে আমাকে কিছুদিন ট্রেনিং দিতে হবে। মারিয়া আমার কথা শুনে বলল, কি সত্যি? তুমি এখন একজন মেজর? আমার অনেক ভালো লাগছে, তুমি এখন মেজর। এর ফাঁকে শাশুড়ি আম্মা ডেকে গেছে খাবার খাওয়ার জন্য। তখন মারিয়া আমাকে বলল, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি নিচে যাচ্ছি। মারিয়া এই কথা বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে গেলাম। আমি ভাবতে লাগলাম, মারিয়া আমার সাথে এত ভালোভাবে কথা বলছে কেন? হয়তো আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু আমি মারিয়ার জালেই ধরে দেবো না। ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নিচে এসে দেখি শাশুড়ি আম্মা আর মারিয়া আমার জন্য খাবার টেবিলে বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। মারিয়া আমাকে খাবার বেড়ে দিল। আমি খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে আমার পাশে এসে জড়িয়ে ধরলো আমাকে। মারিয়া আমাকে জড়িয়ে ধরাতে আমার অনেক বিরক্ত লাগছে। তাকে দেখলে মাথা গরম হয়ে যায়, কিন্তু সন্তানের জন্য এখন কিছু বলছি না। সন্তান দুনিয়া আসুক, তারপর আমার অত্যাচার শুরু হবে। মারিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, রাসেল, আমাকে একটু আদর করো, অনেক দিন হয়েছে তোমার আদর পাই না। মারিয়া, এখন আমার কাছে ভালো লাগছে না, পরে তোমাকে আদর করব। মারিয়া আমার কথা শুনে বলল, আরে, আমি ওই আদরের কথা বলছি না, আমাকে এখন কিস করো, তোমার ওই ঠোঁটের স্বাদ নিতে চাই। তুমি কি আমাকে পাগল মনে করছো? আমি কি এই আদর এখন করতে পারবো? আমি জানি তুমি কিসের কথা বলছো, তাই বললাম পরে করব। এখন আমার কাছে ভালো লাগছে না। মারিয়া আমার কথা শুনে বলল, ঠিক আছে, তোমাকে কিস করতে হবে না, আমি নিজেই করছি। বলতে দেরি, আমার ঠোঁটের উপর আক্রমণ করতে দেরি করে নাই। প্রথমে জোরাজুরি করছি, কিন্তু পরে তার সাথে তাল মেলাতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। এরপর দুজনকে জোরে ধরে শুয়ে পড়লাম। দেখতে দেখতে 5টা মাস চলে গেছে। এখন আমি হাসপাতালের ভেতরে মারিয়ার কেবিনের সামনে দাঁড়িয়ে আছি। আজকে সকালে মারিয়ার ব্যথা উঠেছে। আমি তাকে হাসপাতালে নিয়ে আসলাম। সাথে শাশুড়ি আম্মা, আমার আম্মু এবং রাইসা আছে। তাদের ফোন দিয়ে আসতে বললাম। এই 5 মাসে আমি মারিয়ার সাথে জীবন হয়ে কথা বলে গেছি, কিন্তু মারিয়া আমার সাথে সামনাসামনি ভালো ব্যবহার করে গেছে। এর ভেতরে ট্রেনিং দেওয়া শেষ হয়ে গেছে। রাফির সাথে কথা বলেছি। আমি মনে করেছি সন্তান জন্ম দেওয়ার পর তাকে নিয়ে চলে আসবো, কিন্তু রাফি বলল সন্তান জন্ম হওয়ার পর মায়ের বুকের দুধ প্রয়োজন,
তাহলে সন্তানের সমস্যা হবে। তাই এখন কিছু বলবো না, আরও 2-3 মাস পরে অত্যাচার শুরু করব। মারিকে একটা শিক্ষা না দিলে হবে না। আমরা সবাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে আসলো। তখন আমরা ওনার সামনে গেলাম। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার, আমার মারিয়ার কী অবস্থা? ও ঠিক আছে তো? আর আমার সন্তান? ডাক্তার আমার কথা শুনে বলল, আল্লাহর রহমতে আপনার একটা মেয়ে হয়েছে। মা মেয়ে দুজনে সুস্থ আছে। আপনারা এখন দেখা করতে পারেন। ডাক্তার এই কথা বলেই চলে গেল। আমরা সবাই কেমন ভেতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি মারিয়ার পাশে আমার মেয়েকে শুয়ে রাখছে। মারিয়া মেয়ের দিকে তাকিয়ে আছে। সবাই আমার মেয়েকে করে নিয়ে কপালে চুমু খেতে লাগলো। তার সবাই কিছুক্ষণ মেয়ের সাথে এবং মারির সাথে কথা বলে বাইরে চলে গেল। আমি গিয়ে মেয়েকে করে নিলাম। মেয়েটা পুরো মারিয়ার মতো হয়েছে। আমি মেয়ের কপালে চুমু খেলাম। তখন মারিয়া বলল, মেয়ে হওয়াতে তুমি খুশি হয়েছো? আমি চেয়েছিলাম তোমার মতো যেন একটা ছেলে হয়। মারিয়ার কথা শুনে আমি বললাম, আল্লাহ যেটা দিয়েছে তাতেই আমি খুশি। আর মেয়ে হয়েছে তো কি হয়েছে, মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী। মারিয়া আমার কথা শুনে বলল, ঠিকই বলেছ। তা আমাকে বাসায় কবে নেওয়া হবে? আমার কাছে অনেক খারাপ লাগছে। মারিয়ার কথা শুনে আমি বললাম, সেটা বলতে পারবো না, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। বলে মেয়ের কপালে একটা চুমু দিয়ে কেমন থেকে বেরিয়ে আসলাম। তারপর ডাক্তারের কাছে গিয়ে বললাম, মারিয়াকে কবে বাসায় নিয়ে যেতে পারবো? তখন ডাক্তার বলেছে 2-3 দিন পর নিয়েতেই হবে। দেখতে দেখতে 2 দিন চলে গেছে। এই 2টা দিন হাসপাতালে আমি মারিয়ার সাথে ছিলাম। মারিয়ার আমি গাড়ি নিয়ে আমাদের বাসায় যেতে লাগলাম। মেয়েটা মারিয়ার কোলে। প্রায় আধা ঘন্টা পর বাসায় এসে পৌঁছে গেলাম। গাড়ি পার্কিং করে দুজনে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে গেলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু মারিয়ার কাছ থেকে মেয়েকে নিয়ে ভেতরে ঢুকে গেল। আমি আর মারিয়া ভেতরে ঢুকে রুমে চলে আসলাম। দেখতে দেখতে 3 মাস চলে গেল। আমাদের মেয়ের নাম রাখা হয়েছে মাহি আক্তার মাওয়া। সবাই মাওয়া নামেই ডাকে। এখন সময় হয়ে গেছে মারিয়াকে কষ্ট দেওয়ার। মারিয়া এখন সব সময় আমার খেয়াল রাখে, মাওয়ার এবং আমার পরিবারেরও। কারণ মাওয়ার দুনিয়া আসার পরের দিন আমি মারিয়ার মোবাইলে একটা মেসেজ পাঠাই। মেসেজটা হলো, মিস মারিয়া, আপনি আমাকে ভুলে যান। আমি এতদিন আপনার সাথে প্রেমের অভিনয় করছি। আপনি ভাবলেন কি করে আপনার মতো একজন বিবাহিত মেয়ের সাথে প্রেম করব? আপনার লজ্জা থাকা উচিত। নিজের স্বামী রেখে এবং গর্ভে বাচ্চা রেখে অন্য ছেলের সাথে প্রেম করেন। আপনার লজ্জা করে না? আপনাকে কিভাবে বিশ্বাস করব? যদি আমার থেকে ভালো কাউকে পান তাহলে আমাকে ছেড়ে চলে যাবেন না? হয়তো আপনাকে কয়দিন ভোগ করে ছেড়ে দেবে। এখনও সময় আছে, ভালো হয়ে যান। স্বামী সংসার নিয়ে সুখে থাকেন। জীবনে এমন ভুল কখনো করবেন না। আশা করি বুঝতে পারছেন। আর কখনো আমাকে কল দেবেন না। আর দিলেও আমাকে পাবেন না, কারণ আজকের পর থেকে এই সিম ভেঙে ফেলবো। গুড বাই। এই ছিল মারিয়াকে দেওয়া মেসেজ। তারপর মোবাইল বন্ধ করে ফেলি। এরপর মারিয়া নিজের ভুল বুঝতে পেরেছে। তাই সবসময় আমার সেবা যত্ন করে। কিন্তু তাকে আমি একটা শিক্ষা দেবই। বাসায় তাকে শিক্ষা দেওয়া যাবে না। তাই রাতে একটা প্ল্যান করছি, আমি মারিয়াকে নিয়ে কোথাও ঘুরতে যাবো। ওখানে তাকে কষ্ট দেবো। রাতে সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। তখন আমি বললাম, আম্মু, আমি আর মারিয়া কিছুদিনের জন্য কোথাও ঘুরে আসি, তুমি কি বলো? আমার কথা শুনে আম্মু বলল, ঘুরতে যাবি এটা আমাকে বলতে হয়? তা কোথায় ঘুরতে যাবি সেটা ঠিক করেছিস? আমি চাই কিছুদিন সিলেট চা বাগান ঘুরে আসি। মারিয়া, তুমি কি বলো? মারিয়া আমার কথা শুনে বলল, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি ওখানেই যাব। মারিয়ার কথা শুনে রাইসা বলে উঠলো, ভাইয়া, তোদের সাথে আমিও যাব। আমার অনেক ইচ্ছে সিলেটে চা বাগান ঘুরে দেখতে, ঝুলন্ত ব্রিজ দেখতে। এতদিন খালি মোবাইল এবং টিভিতে দেখে আসছি। আমি রাইসার কথা শুনে বললাম, রাইসা, তুই এখন যাস না, কিছুদিন পর তোর পরীক্ষা শেষ হলে সবাই একসাথে আবার যাব। রাইসা আমার কথা শুনে বলল, ঠিক আছে ভাইয়া, পরীক্ষার পর আমাকে কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, নিয়ে যাবো। এখন খাবার খা। আর আম্মু, আমরা কালকে সকালে রওনা দেবো। ঠিক আছে, আর আমার দাদু ভাইকে দেখে রাখিস। তারপর খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখে মাওয়া ঘুম থেকে উঠে গেছে এবং কান্না করছে। আমি মাওয়াকে কোলে নিয়ে আদর করতে লাগলাম, কিন্তু কান্না থামছে না। মাওয়ার কান্না শুনে মারিয়া রুমে আসলো। আমার কোল থেকে মাওয়াকে নিয়ে দুধ খাওয়াতে লাগলো। আমি বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। মারিয়া মাওকে দুধ খাওয়াই ঘুমিয়ে পাড়িয়ে দেয়। আমি কি পিছন থেকে জোরে ধরলো, রাসেল, তুমি যেন অনেক আগে থেকে কেমন যেন হয়ে গেছো। আমার সাথে ঠিকভাবে কথা বলো না, আগের মতো আমাকে আদর করো না। কি হয়েছে তোমার? মারিয়ার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, তুই যে কাজ করছিস তোর সাথে কথা বলতেও ঘৃণা লাগে। এজন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। কালকে থেকে শুরু হবে তোর উপর অত্যাচার। মারিকে আমি বললাম, কোথায়? আমি তো ঠিকভাবেই কথা বলছি। আর এখন তুমি মাওকে নিয়ে থাকো, তাই তোমার সাথে দুষ্টুমি করি না। মারি আমার কথা শুনে বলল, মাওয়া আছে তো কি হয়েছে? তুমি আমাকে সব সময় আদর করবে। আমি কোনো কথা শুনতে চাই না। এখন আমাকে কিস করো। কি আর করার। মারিয়াকে জড়ি ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। এরপর দুজনকে জড়ি ধরে শুয়ে পড়লাম। এখন তেমন অফিসে যায় না। যদি কোনো জরুরি কাজ থাকে তাহলে অফিসে যাই।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনে গাড়ি নিয়ে বের হলাম, সাথে 2 গাড়ি সেনাবাহিনী নিয়ে রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। আগে থেকে ভিআইপি হোটেলে রুম বুকিং করে রাখছি। এই হোটেলে সব এমপি মন্ত্রী যায়, তাই আমিও ওই হোটেলেই উঠবো। প্রায় 5 ঘন্টা পর সিলেটে ভিআইপি হোটেলের সামনে চলে আসলাম। একজন সেনা সদস্য এসে গাড়ির দরজা খুলে দিল। মারি আর আমি হোটেলের ভেতরে ঢোকার পর একটা মেয়ে এসে আমাদের রুমে নিয়ে গেল। মেয়েটা দেখতে অনেক সুন্দর। মেয়েটার রুম দেখিয়ে দিয়ে যাওয়ার সময় বলল, স্যার, আমার নাম নেহা। আমি এই হোটেলের ম্যানেজারের দায়িত্বে আছি। আপনার যখন যেটা লাগে শুধু একটা ফোন দিন, সাথে সাথে চলে আসবে। নেহার কথা শুনে আমি বললাম, ঠিক আছে, তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলেই তোমাকে দেখলে পাগল হয়ে যাবে। নেহা আমার কথা শুনে বলল, স্যার, একটা কথা বলি, কিছু মনে করবেন না। শুনেছি সেনাবাহিনীর মেজর নাকি অনেক রাগী হয়, কিন্তু আপনি দেখি অনেক মজা করতে জানেন। তো আমি নেহাকে বললাম, সব মেজর এক না, আর আমি তোমার সাথে মজা করছিলাম। তুমি দেখতে অনেক সুন্দর। যদি বিয়েটা করার আগে তোমাকে দেখতাম তাহলে তোমাকেই বিয়ে করতাম। এ কথা বলছি মারিয়াকে লাগানোর জন্য। আমি মারিয়া দিকে তাইকে দেখে চোখ মুখ লাল করে আছে। তারপর নেহা বলল, ম্যাম, আপনি রাগ করবেন না, স্যার আমার সাথে মজা করতে আছে। আপনারা থাকেন, আমি নিচে গেলাম। এ কথা বলে নেহা চলে গেল। নেহা চলে যাওয়ার পর মারিয়া মামাকে বিছানায় রেখে আমার কলার ধরে বলল, কি যেন বলছিলে? আমার আগে নেহাকে দেখলে তাকে বিয়ে করতে? তার চেহারা অনেক সুন্দর, তাই না? মারিয়ার কথা শুনে আমি বললাম, মারিয়া, কলার ছেড়ে কথা বলো, এসব কিন্তু আমি পছন্দ করি না। মারিয়া আমার কথা শুনে বলল, আমি ছাড়বো না। আগে বলো, ওই মেয়ের সাথে এভাবে কথা বলছো কেন? মাথা পুরো খারাপ হয়ে গেল। সাথে সাথে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। মারিয়া গালে হাত দিয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। হয়তো মারিয়া ভাবছে ওই মেয়ের কথা বলাতে আমি তাকে থাপ্পড় মারলাম। তো আমি বললাম, তোকে বলছেন আমার কলার ছেড়ে কথা বলার জন্য? আমি যে মেয়ের সাথে কথা বলি তাতে তোর সমস্যা কি? মারিয়া আমার কথা শুনে কান্না করে বলল, আমি তোমার স্ত্রী, তাই তোমাকে বলতে পারি। আর তুমি ওই মেয়ের কথা বলতে আমাকে থাপ্পড় মারলে? মারিয়ার কথা শুনে আমি বললাম, অন্য মেয়ের সাথে কথা বলতে তোমার চোখ মুখ লাল হয়ে গেছে, আর যখন তুমি বিয়ের পর অন্য ছেলের সাথে কথা বলছো, আমার সাথে ঠিকভাবে কথা বলো নাই, ওই ছেলেকে তোমার বুকের ছবি দিছো, তখন আমার কাছে কেমন লেগেছে? আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এমনটা করবে। এটার জন্য তোকে কঠিন শাস্তি দেবো। তুই মনে করছিস আমি কিছুই জানি না? মারিয়া আমার কথা শুনে বলল, আমি বিশ্বাস করি না। তুমি আমার সাথে মিথ্যে বলছো। আমি কোনো ছেলের সাথে প্রেম করি নাই, কোনো ছেলেকে ছবি দিই নাই। মারিয়ার কথা শুনে ঠাস করে আবার 2টা থাপ্পড় মেরে দিলাম। তারপর মোবাইল বের করে মারিয়াকে সবগুলো দেখাতে লাগলাম। মারিয়া হয়তো ভাবছে আমার কাছে এগুলো কি করে আসলো, তাহলে কি জীবন রাসেলকে সব কিছু বলে দিছে? তখন আমি মারিয়াকে বললাম, এবার বিশ্বাস হয়েছে? তুই আমার সাথে এরকম কেন করছিস? তুই একটা বিবাহিত মেয়ে এবং তোর পেটে আমার সন্তান ছিল, তারপরেও তুই জীবনের সাথে প্রেম করে গেছিস। এখন তোর এই প্রেমিক কোথায়? তোর লজ্জা করে না এবার একটা ছেলেকে না দেখে তার কথায় প্রেমে পড়ে নিজের শরীরের ছবি দিতে? মারিয়া কোনো কথা বলছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি মারিয়াকে আবার বলতে লাগলাম, তোকে আমি কখনো ক্ষমা করবো না। আমি তোকে ডিভোর্স দেবো। তোকে আগেই ডিভোর্স দিতাম, কিন্তু তোর পেটে আমার সন্তান ছিল তাই কিছু করি নাই। কিন্তু এখন আর তোকে আমার জীবনে চাই না। তুই তোর জীবনের কাছে চলে যা। আসলে তাকে আমি ডিভোর্স কখনো দেবো না, তোকে কিছুদিন কষ্ট দেবো, তারপর আপন করেই নেবো। মারিয়া আমার কথা শুনে সাথে সাথে পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি নাই তোমার ভালোবাসা। আমি কেন যে এমন কাজ করছি তা আমি বলতে পারবো না। আমি আর জীবনে এমন কাজ করব না। আমি মারিয়াকে একটা লাথি মারলাম। মারিয়া কিছুটা দূরে গিয়ে পড়লো। তারপর আমি বলতে লাগলাম, এখন কেন ক্ষমা চাইছিস? যখন প্রেম করছিস তখন এই কথা মনে ছিল না? এখন আমি তোকে ভালোবাসি না, শুধু এতদিন কিছু বলি নাই, একমাত্র আমার সন্তানের জন্য। আর তুই জানিস তোকে নিয়ে কেন ঘুরতে এসেছি? তোর পাপের শাস্তি দিতে। বাসা থাকলে আম্মুর জন্য তোকে কিছু করতে পারতাম না, তাই তো এখানে আসা। মারিয়া কান্না করে বলতে লাগলো, আমি আর ওই ছেলের সাথে প্রেম করি না। সে আমাকে ধোকা দিচ্ছে। আমি আমার ভুল বুঝতে পারছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মারিয়াকে বললাম, তোকে আমি অনেক বিশ্বাস করছি, কিন্তু তুই সেই বিশ্বাস ধরে রাখতে পারিস নাই। তোর লজ্জা করে নাই স্বামী দেখতে অন্য ছেলের সাথে প্রেম করতে? আবার তোর পেটে আমার বাচ্চা ছিল, তোকে ফোন দিলে ধরতি না, আমাকে এড়িয়ে চলতি। তখন আমার অনেক কষ্ট হয়েছে। তোর কি আমি কোনো ক্ষতি কিছুর কমতে রেখেছি? যখন যা চেয়েছিস তাই এনে দিছি, তারপরেও তুই কেন এমন কাজ করলি? মারিয়া কোনো কথা বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। তারপর আমি আবারও বলতে লাগলাম, আমার তখন অনেক কষ্ট হয়েছে। তুই যখন বলছিলি আমার সন্তান মেরে ফেলবি, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তোর ভালোবাসার জন্য আমার সন্তান মেরে ফেলবি?
আমি অনেক বড় ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনের সাথে কথা বলি না। কথা বলিস না নাকি সে মোবাইল বন্ধ করে রেখেছে? যদি তোকে ধোকা না দিয়ে তোর সাথে প্রেম করতো তাহলে এতদিনে আমাকে ছেড়ে তার সাথে চলে যেতি। এতদিন তোর সাথে ভালো ব্যবহার করে গেছি একমাত্র আমার মেয়ের জন্য, তা নাহলে কবেই তোকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিতাম। মারে কোনো কথা বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। আমি আবার বললাম, এখন যদি ওই ছেলে তোর ছবি নেটে ছেড়ে দেয় তো আমার মান সম্মান কোথায় যাবে? তুই তাকে এমন ছবি দিছোস তা থেকে তো তোকে গলা টেপে মেরে ফেলতে ইচ্ছে করছে। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি এখন থেকে যেভাবে বলবে আমি সেভাবে চলবো। তুমি আমাকে মাফ করে দাও। হঠাৎ মা ওর ঘুম ভেঙে গেল, সাথে সাথে কান্না করতে লাগলো। তো আমি বললাম, আমি তোর আর কথা শুনতে চাই না, আমার মেয়ে কান্না করছে, আর কান্না থামা বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি মারিয়া মা ওকে খাওয়াচ্ছে আর মারিয়া চোখের পানি ফেলছে। আমি কোনো কথা না বলে বাড়িতে চলে আসলাম। হোটেল থেকে বের হয়ে হোটেলের ম্যানেজারকে বললাম, মিস নেহা আমার রুমে খাবার পাঠিয়ে দেবেন আর আমার মিসকে খেয়ে নিতে বলবেন, আর আমার কথা জিজ্ঞেস করে বলবেন আপনি জানেন না। নেহা আমার কথা শুনে বলল, স্যার কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? প্লিজ রাগ করবেন না। নেহার কথা শুনে আমি বললাম, কি কথা বলো? আমি রাগ করবো না। নেহা আমাকে বলতে লাগলো, স্যার আপনাদের মাঝে কিছু হয়েছে? কারণ আপনি কেন বললেন ম্যাম আপনার কথা জিজ্ঞাসা করলে কিছু বলতাম না কেন? নেহার কথা শুনে বললাম, পরে তোমাকে সব বলবো, তবে তোমাকে আমার একটা হেল্প করে দিতে হবে। নেহা আমার কথা শুনে বলল, ঠিক আছে স্যার, আর কি হেল্প লাগবে? আমি ম্যামের জন্য খাবার নিয়ে যাব। আমি নেহাকে বললাম, এখন বলবো না, আগে বাইরে থেকে ঘুরে আসি, তুমি ম্যামের জন্য খাবার নিয়ে যাও। নেহা ঠিক আছে বললো। আমি আর কোনো কথা না বলে হোটেল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চা বাগান দেখতে চলে গেলাম। চা বাগানে এসে আরেক ঝামেলায় পড়লাম। আর তেমন ঝামেলা না, মিডিয়া কেমন করে খবর পেলো আমি চা বাগান ঘুরতে এসেছি, তাই সবাই আমাকে ধরলো। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুরে ঘুরে চা বাগান দেখতে লাগলাম। আমার সাথে সেনা সদস্যও আছে, তারা আমাকে নিরাপত্তা দিচ্ছে। সন্ধ্যায় হোটেলে ফিরে আসলাম। মেয়ের সাথে কিছু কথা বলে নিজের রুমে চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। মারি দরজা খুলে দিল। মারি আমাকে দেখে মায়ের চোখে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে ভিতরে ঢুকে দেখি মা বাবা এখনও জেগে আছে, তাই মা বাবাকে করে নিয়ে দুষ্টুমি করতে লাগলাম। মারিয়া দূরে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। হঠাৎ টি টেবিলে চোখ পড়তে মাথা খারাপ হয়ে গেল। মা বাবাকে বিছানায় রেখে মারিয়ার সামনে গিয়ে ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিলাম। মারিয়ার সাথে সাথে কান্না করে দিল। আমি মারিয়াকে বলতে লাগলাম, তুই খাবার খেলি না কেন? তুই খাবার না খেলে আমার মেয়ের খাবার আসবে কোথা থেকে? তাড়াতাড়ি খাবার খাবি। যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করিস তাহলে তোর খবর আছে। যা তাড়াতাড়ি খাবার খেয়ে নে। মারিয়া কান্না করতে করতে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে খাবার খেতে লাগলো। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমি বাইরে একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছি। মারিয়া খাবার খেতে লাগলো। তারপর আমি রুম থেকে বেরিয়ে এসে নেহার সামনে আসলাম। তো আমি বললাম, নেহা চলো, তোমার সাথে কিছু কথা আছে। পাশে একটা পাড়ের কাছে দেখলাম, ওখানে চলো। নেহা আমার কথা শুনে বলল, আপনি একটু দাঁড়ান, আমি স্টাফেদের বলে আসছি। বলে নেহা হোটেলের সবাইকে বলে আমার সাথে বের হয়ে আসলো। আমি আর নেহা পার্কে চলে গেলাম। একটা জায়গায় গিয়ে বসলাম। আমাদের সাথে সেনা সদস্যও ছিল, তারা একটু দূরে দাঁড়িয়ে আছে। একটা জায়গায় বসার পর নেহা বলল, এবার বলুন স্যার, আপনি কি কথা বলবেন? আমি নেহাকে বললাম, তুমি জানতে চাইছো না তোমার ম্যামের সাথে আমার কি হয়েছে? তাহলে শোনো। তারপর নেহাকে সব খুলে বললাম। নেহা আমার কথা শুনে বলতে লাগলো, ম্যাম কাজটা ঠিক করে নাই। আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, তার প্রতিদান এভাবে দিল। এটা শুনে খুশি হয়েছি যে ম্যামের কিছু করতে পারে নাই। নেহার কথা শুনে আমি বললাম, ঠিকই বলেছো। এখানে রাফি ছাড়া যদি অন্য কোনো ছেলে হতো তাহলে এতদিনে মারির সর্বনাশ করে দিত। এখন তোমার একটা হেল্প লাগবে। নেহা আমার কথা শুনে বলল, কি হেল্প স্যার? আমি নেহাকে বললাম, আমি যে কদিন এখানে থাকবো তুমি আমার সাথে প্রেমের অভিনয় করবে। আমি মারিকে বোঝাবো যে আপন মানুষ কষ্ট দিলে তখন কেমন লাগে। নেহা আমার কথা শুনে বলল, ঠিক আছে স্যার, তবে এমন কিছু করবেন না যে ম্যাম নিজের কোনো ক্ষতি করে। নেহার কথা শুনে আমি বললাম, এমন কিছু হবে না, তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাবে, সমস্যা নেই, তোমাকে আমি টাকা দেবো। নেহা আমার কথা শুনে বলল, স্যার আমি ওরকম মেয়ে না যে কারো উপকার করে টাকা নিব। আমার অভিনয়ে যদি আপনার উপকার হয় এতেই আমি খুশি। নেহার কথা শুনে আমি বললাম, ঠিক আছে, কালকে থেকে তোমার কাজ শুরু হবে। আমি যেভাবে বলবো তুমি সেভাবে অভিনয় করে যাবে। এখন তুমি হোটেলে ফিরে যাও। নেহা আমার কোনো কথা না বলে চলে গেল। নেহা চলে যাওয়ার পর আমি মারির সাথে যে মোবাইলে কথা বলেছি সে মোবাইল চালু করলাম। চালু করে মারিকে ফোন দিলাম। আমি দেখতে চাই মারিয়ে কী কথা বলে। 2-3 বার ফোন দেওয়ার পর ধরলো। তখন আমি বললাম, কী ব্যাপার জানো, ফোন ধরতে এত দেরি করলে যে? কেন আমার উপর রেগে আছো তাই না?
আসলে আমি ভুলে থাকার চেষ্টা করেছি, কিন্তু তোমাকে ভুলতে পারছি না। প্লিজ তুমি আমার উপর রাগ করো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মারিয়া আমার কথা শুনে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তুই আমাকে ফোন দিলি কেন? আমার সাজানো সংসার ভেঙে তোর কি লাভ হয়েছে? তোর কারণে আমার স্বামী গায়ে হাত তুলেছে, সে বলেছে আমাকে ডিভোর্স দিবে। মারিয়ার কথা শুনে আমি বললাম, প্লিজ মারিয়া, আমার ভুল হয়ে গেছে, আর তোমার জন্য তো ভালো হয়েছে। তোমার ডিভোর্স হলে আমি তোমাকে বিয়ে করব, তাহলে তোমার কষ্টও হবে না। মারিয়া আমার কথা শুনে জোরে জোরে বলতে লাগলো, আমি তোকে কখনো বিয়ে করব না। যদি আমার স্বামী আমাকে ছেড়ে দেয়, তাহলে আমি এই দুনিয়ায় থাকবো না, আমি নিজেকে শেষ করে দিব। মারিয়ার কথা শুনে আমি বললাম, এতক্ষণ তোর সাথে ভালো ব্যবহার করছি, তাই তুই অনেক কথা বলেছিস, তুই ভুলে যাস না তোর এমন ছবি আমার কাছে আছে, সেটা যদি একবার নেটে ছেড়ে দিই, তখন তোর আর তোর জামাইয়ের মান সম্মান কোথায় যাবে? তাই বলছি, আমি যেভাবে বলি তুই সেভাবে কাজ কর। মারিয়া আমার কথা শুনে কান্না করে বলল, প্লিজ তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমি আমার স্বামীকে নিয়ে থাকতে চাই। তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার থেকে ভালো মেয়ে পাবে। তোমার দুটি পায়ে পড়ি, তুমি এমন কাজ করো না। মারিয়ার কথা শুনে বললাম, করবো না। যদি আমার কথা মতো কাজ করিস, তাহলে সব কিছু ডিলিট করে দেবো। মারিয়া আমার কথা শুনে বলল, কি কাজ করতে হবে? আমি স্বামীর জন্য সব কিছু করতে রাজি আছি। মারিয়ার কথা শুনে বললাম, তুই আমার সাথে এক রাত কাটাতে হবে, আর 10 লাখ টাকা দিতে হবে। যদি রাজি থাকিস তাহলে আমি তোর কিছুই করবো না। মারিয়া আমার কথা শুনে বলল, আমি তোমার এই কথা রাখতে পারবো না। আমার এই শরীরে টাচ করার অধিকার একমাত্র আমার স্বামীর আছে। তবে টাকার বিষয় ভেবে দেখব। মারিয়ার কথা শুনে আমি বললাম, এত যদি স্বামীর জন্য পাগল, তাহলে আমার সাথে প্রেম করছিস কেন? তোর সে ছবি দিচ্ছিস কেন? মারিয়া আমার কথা শুনে বলল, তখন তো আমি তোর প্রেমে পাগল ছিলাম, তাই তোকে এগুলো দিয়েছি। কিন্তু আমি বুঝতে পারি নাই তুই আমার সাথে এত বড় প্রতারণা করবি। তুই আমাকে ধোকা না দিলে কখনো স্বামীর ভালোবাসা বুঝতে পারতাম না। তুই আর কখনো আমার মোবাইলে ফোন দিবি না। এ কথা বলে মারিয়া ফোন কেটে দিল। আমি মনে মনে বলতে রাখলাম, এখন স্বামীর জন্য ভালোবাসা উতলে উঠেছে। যখন প্রেম করছিস তখন মনে ছিল না। আর কিনা ভেবে হোটেলে চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে থেকে রাত 10টায় বেজে গেছে। রুমে যাওয়ার আগে খাবার নিয়ে আসতে বললাম। রুমের সামনে এসে কলিং বেল চাপ দিলাম। মারিয়া এসে দরজা খুলে দিল। চোখের দিকে তাকিয়ে দেখি কান্না করছে। আমি ভেতরে ঢুকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলাম। মা বাবা ঘুমিয়ে আছে। মারিয়া আমার পাশে এসে বসলো। রাসেল, জীবন আমাকে ফোন দিচ্ছে। সে বলেছে তার 10 লাখ টাকা দিতে হবে এবং তার সাথে এক রাত কাটাতে হবে, তা না হলে আমার ছবি নেটে ছেড়ে দিবে। মারিয়ার কথা শুনে আমি বললাম, তো এখন আমি কি করব? তুই বলতে পারিস নাই আমি তোকে ডিভোর্স দেওয়ার পর তোকে বিয়ে করতে? তাহলে তো আর সমস্যা হবে না। মারিয়া আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার এই শরীরের ওপর শুধু তোমার অধিকার আছে, অন্য কারণ নেই। আর প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। দরকার হয় তোমার বাসার কাজের মেয়ে হয়ে থাকবো। মারিয়ার কথা শুনে আমি বললাম, এত কিছু যখন জানিস তাহলে প্রেম করলি কেন? নিজের শরীরের ছবি বা কেন দিছিস? যদি আমি না জানতাম তাহলে তুই ওই ছেলের সাথে রুম ডেট করতি, রাজি হতি না বল? মারিয়া আমাকে বলল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে আরেকটি সুযোগ দাও। কথা দিচ্ছি আমি আর এমন কাজ কখনো করব না। মারিয়ার কথা শুনে আমি বললাম, তোর মতো মেয়েকে আমি কখনোই ক্ষমা করব না, আর সুযোগ সেটা তো কখনোই দেবো না। শুধু আমার মেয়ের দুধ বন্ধ হলে তোকে বাস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। মারিয়া আমার কথা শুনে বলল, প্লিজ তুমি এমনটা করো না, আমি মেয়েকে ছাড়া থাকতে পারবো না। তুমি একটু দয়া করো। মেয়েকে ছাড়া যদি থাকতে নাই পারবি তাহলে মেয়েকে মেরে ফেলতে চাইছিলি কেন? তখন তো আমার জীবনের প্রতি অনেক ভালোবাসা ছিল, তাই ওই রকম কথা বলছি। এখন আমি তাকে ভালোবাসি না, আমি শুধু তোমাকে আর আমার মেয়েকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। সেটা আর কখনো হবে না। আমি তোকে ডিভোর্স দেবো, তারপর অন্য মেয়েকে বিয়ে করব। তোর মতো খারাপ মেয়েকে বিয়ে করবো না। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দেখি খাবার চলে এসেছে। হোটেলের স্টাফ খাবার রেখে রুম থেকে বেরিয়ে গেল। তখন আমি মারিয়াকে বললাম, এখন কোনো কথা না বলে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। তুই খাবার না খেলে আমার মেয়ের দুধ পাবে কি না? মারিয়ার চোখ মুছতে মুছতে ওয়াশরুমে ঢুকে গেল। আমি খাবার খাওয়া শুরু করে দিলাম। মারিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আমি খাবার খাচ্ছি, তাই দাঁড়িয়ে আছে।
হয়তো ভাবছে আমার সাথে বসলে রাগ দেখাবো। আমি মারিয়াকে বললাম, দাঁড়িয়ে না থেকে খাবার খেয়ে নে। মারিয়া আর কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসে খাবার খেতে লাগলো। এভাবে দেখতে দেখতে 15 দিন চলে গেছে। এই 15 দিনে আরও কয়বার মারিয়ার গায়ে হাত তুলেছি এবং সবসময় নেহাকে নিয়ে রুমে যেতাম। নেহা আমার কথা মতো অভিনয় করে যাচ্ছে। এই 15 দিনে মারিয়ার চেহারা কেমন যেন হয়ে গেছে। আজকে দুপুরে নেহা আর আমি বিছানায় বসে হেসে হেসে কথা বলছি। মারিয়া মা ওকে নিয়ে ব্যালকনিতে চলে গেল। হয়তো নিজের চোখের সামনে স্বামীর সব সহ্য করতে পারছে না। নেহা কিছুক্ষণ থেকে চলে গেল। নেহা যাওয়ার পর মারিয়া ব্যালকনি থেকে রুমে এসে আমাকে বলল, এসব না করলে হয় না? আমাকে আর কত কষ্ট দিবে তুমি? আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তার প্রতিদানে গায়ে হাত তুললে। প্লিজ লাস্টেল, তুমি এমনটা করো না। তোমার সাথে অন্য মেয়েকে আমি সহ্য করতে পারি না। সহ্য করতে না পারলে এখনো পড়ে আসিস কেন? চলে যেতে পারিস না? আমি তো আমার ভুলের ক্ষমা চেয়েছি, তারপরেও তুমি আমাকে ক্ষমা করছো না। আমি তোকে কখনো ক্ষমা করবো না। তোকে এখন আমার ভালো লাগে না। নেহা মেয়েটা অনেক ভালো। ভাবছি তোকে ডিভোর্স দিয়ে নেহাকেই বিয়ে করবো। মেয়েটা অনেক ভালো। আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। আমি তোমাকে অন্য কারোর হতে দিব না। সেটা সময় আসলেই দেখা যাবে। বলে রুম থেকে বেরিয়ে চলে আসলাম। একটা পার্কে এসে ভাবতে লাগলাম, মারিয়াকে কি আপন করে নেবো নাকি আরও কষ্ট দেবো। এই কয়দিনে মারিয়ার শরীরের জায়গায় জায়গায় অনেক আঘাত করেছি। পুরো শরীরের জায়গায় জায়গায় কালো হয়ে গেছে। দেখি মারিয়াকে ফোন দিয়ে পার্কে আসতে বলি, তবে আমার মোবাইল থেকে না, জীবন নামে যে মোবাইল থেকে 2-3 বার দেওয়ার পর ফোন ধরলো মারিয়া। আমি বললাম, কে মিস মারিয়া, আমার কথা কি ভুলে গেছেন? ছবির কথা মনে নাই? আমার টাকা কোথায়? এখনই তোমার হোটেলের পাশে যে পার্কটা আছে সেখানে টাকা নিয়ে চলে আসো। প্লিজ জীবন, তুমি এসব করো না। আমি একজন বিবাহিত মেয়ে, আমার একটা মেয়ে আছে। আমার স্বামীর সংসার নিয়ে বাকিটা জীবন কাটাতে চাই। আমি তো এত কিছু বুঝি না। তুই এখনই পার্কে চলে আয় টাকা নিয়ে। বাংলাদেশের মানুষ তোকে এবং তোর মেয়েদের স্বামীকে চেনে। যদি তার বউয়ের নোংরা ছবি নেটে দেখে তখন কেমন লাগবে? আমি আর কোনো কথা বলতে চাই না। আমি পার্কে অপেক্ষা করছি। এই বলে ফোনটা কেটে দিলাম। আর আমি একপাশে লুকিয়ে থাকলাম। যদি স্বামীকে আমাকে ভালোবাসে তাহলে অবশ্যই আসবে। প্রায় আধা ঘন্টা পর দেখি মারিয়া পার্কের ভিতরে আসছে। সাথে সেনাবাহিনী ছিল। তাদের গেটের সামনে দাঁড় করিয়ে ভেতরে আসলো। এসে চারপাশে তাকিয়ে দেখতে লাগলো। কাউকে না দেখে মোবাইল বের করে ফোন দিতে লাগলো। আমি ফোন ধরে বললাম, তোমার হাত খালি কেন? আমার টাকা কোথায়? আর তুমি সাথে সেনাবাহিনী নিয়ে আসলে কেন? আমি আগে তোমার সাথে কথা বলতে চাই। তুমি আমার সামনে আসো। আর সেনাবাহিনীর এরা আমার নিরাপত্তার জন্য সাথে এসেছে। আমি আনতে চাইনি, কিন্তু তারা বলছে আমার স্বামীর অর্ডার, তাই তারা আমার সাথেই এসেছে। ঠিক আছে, তুমি একটু সামনে আসো। আসার পর দেখবে একটা বসার জায়গা, ওখানে গিয়ে বসো, আমি আসছি। মারিয়া আমার কথা মতো বসার জায়গায় গিয়ে বসলো। চোখ দেখে বোঝা যাচ্ছে অনেক কান্না করছে। চোখ দুটো লাল হয়ে আছে। আমি মারিয়ার পেছনে গিয়ে ফোন দিলাম। তখন বললাম, এবার পেছনে তাকাও। মারিয়া পেছনে তাকিয়ে আমাকে দেখে দাঁড়িয়ে গেল। মারিয়া আমার দিকে আসতে চাইলে আমি পার্ক থেকে বেরিয়ে হোটেলে চলে আসি। মারিয়া আমার পেছন পেছন হোটেলে চলে আসে। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি মারিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন মারিয়া বলল, তাহলে তুমি এতদিন আমার সাথে জীবন হয়ে কথা বলছো? মারিয়ার কথা শুনে আমি বললাম, এখন কষ্ট লাগছে তাই না? যখন তুমি অন্য ছেলের সাথে প্রেম করছো তখন যে আমার কষ্ট হয়নি। আজকে তোকে একটা সত্যি কথা বলি, তুই জানিস তোর সাথে কোনো ছেলে কথা বলছে? মারিয়া আমার কথা শুনে বললো, আমি তো তোমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি। আর জীবনকে আমি কখনো দেখিনি, শুধু জানি তাদের একটা অফিস আছে, সেটা দেখাশুনো করতো। মারিয়ার কথা শুনে আমি বললাম, যে ছেলেটা তোর সাথে জীবন সে যে কথা বলেছে সে ছেলে আর কেউ নয়, সে হচ্ছে রাফি। রাফি দেখতে চাইছে তুই আমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে প্রেম করিস নাকি, কিন্তু তার ধারণাই ঠিক ছিল। তোকে ভালোবাসার কথা বলে তুই রাজি হয়ে যাস। রাফি তোর সাথে জীবন নামে কথা বলছে। একদিন রাফি আমাকে অফিসে ফোন দিয়ে নিয়ে আসে। তারপর সব কিছু খুলে বলে। এর কিছুদিন পরেই রাফির কাছ থেকে মোবাইল এনে তোর সাথে আমি জীবন নামে কথা বলি। তুই হয়তো বলবি তাহলে গলার কণ্ঠ ধরতে পারি নাই কেন? আসলে রাফি কি যেন চ্যাটিং করছে, তাই তুই কথা ধরতে পারিস নাই। আর তোর এই শরীরের ছবি আমি চেয়েছি। মানে আমার কথা শুনে অবাক হয়ে বলল, তার মানে তুমি আমার সাথে এতদিন কথা বলেছো? তাহলে এবার আমাকে মাফ করে দাও। তুমি তো আমাকে অনেক কষ্ট দিচ্ছ, আমি আর সহ্য করতে পারছি না। যদি তোমার শাস্তি দেওয়া শেষ না হয় তাহলে তোমার হাত দিয়ে আমাকে মেরে ফেলো। মারিয়ার কথা শুনে আমি বললাম, তোকে আমি কখনোই ক্ষমা করবো না। তোর জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। রাফির জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তো এতদিনে আমাকে ছেড়ে চলে যেতি। আমি এখন তোকে ভালোবাসি না, আমি নেহাকে ভালোবাসি। সে বলেছে মা ওকে তার নিজের মেয়ের মতো লালন পালন করবে। মারিয়া আমার কথা শুনে কান্না করতে করতে বলল,
আমি এ কথা বিশ্বাস করি না। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারো না। তুমি শুধু আমার। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন কাজ করব না। মারিয়ার কথা শুনে আমি বললাম, এখন এই কথা বলে লাভ নেই। নেহা বলেছে তার আব্বু আম্মুর সাথে কথা বলবে। মেয়েটা অনেক ভালো, তোমার তো ধোঁকাবাজ না যে বিয়ের পর অন্য ছেলের সাথে প্রেম করবে, অন্য ছেলেকে শরীরের পিক দিবে। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমি ওই মেয়েটাকে অনেক ভালোবাসি। তোকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করব। মারিয়া আমার কথা শুনে বলল, ঠিক আছে, তোমাকে একটা কথা বলি, তুমি যেই দিন ওই নেহাকে বিয়ে করবে সেই দিন আমার মরা মুখ দেখবে। তারপর তুমি নেহাকে নিয়ে সুখে থেকো। আমার মতো খারাপ মেয়েকে পারলে ক্ষমা করে দিও। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। এ কদিনে মারিয়ার গায়ে হাত তুলে নাই। মারিয়া প্রতিদিন রাতে চোখের পানি ফেলছে। এখন কেমন জানি মায়ের জন্য মায়া লাগছে। মেয়েটাকে অনেক কষ্ট দিছি, মনে থাকলে জীবনে এমন কাজ ভুলেও করবেন। নিয়ে মেয়েটা আমার সাথে ভালোভাবে অভিনয় করছে। নিয়ে একটা ছেলেকে ভালোবাসে। আমি ওই ছেলের সাথেই কথা বলেছি। ছেলেটা অনেক ভালো, ছেলে তাদের নিজেদের অফিস দেখাশোনা করে। এখন ভাবছি মারিয়াকে মেনে নেবো। মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি, এখন তাকে ভালোবাসা দিয়ে পুষিয়ে দেবো। এখন মারিয়াকে তার ভুল বুঝতে পেরেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি মারিয়া কেমন যেন নিচে শুয়ে আছে। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, মারিয়াকে আমার সাথে ঘুমাতে দেয় না। মা ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর তাকে নিচে শুতে বলি। তাই মারিয়া এতদিন নিচেই ঘুমাইছে। এই কদিনের চেহারা একদম শুকিয়ে গেছে। মাও ঘুমিয়ে আছে। আমি বিছানা থেকে নেমে মারিয়াকে জড়িয়ে ধরলাম। মারিয়াকে আমাদেরকে ঘুরিয়ে কপালে একটা চুমু দিলাম। সাথে সাথে মারিয়ার চোখ খুলে দেখে আমি তাকে জড়িয়ে ধরে আসি এবং তার দিকে তাকিয়ে আছি। মারিয়া আমাকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর পারছি না, কথা দিচ্ছি এমন কাজ আর কখনো করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি মারিয়ার চোখের পানি মুছে দিয়ে বললাম, এই পাগলি কান্না করছে কেন? আমি তোকে ক্ষমা করে দিছি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, এখন থেকে ভালোবাসা দিয়ে সব কষ্ট ভুলে দেবো। মারিয়া আমাকে বলল, আমার কাছে তুমি ক্ষমা চাচ্ছ কেন? এটা তো আমার প্রাপ্য ছিল। তুমি আমায় আপন করে নিচ্ছ, এখন সব কষ্ট দূর হয়ে গেছে। মারিয়ার কথা শুনে আমি বললাম, ঠিক আছে এখন ওঠো, তোমাকে নিয়ে আজকে সারাদিন ঘুরবো। অনেকদিন হয়েছে এসেছো, কিন্তু এখন পর্যন্ত ঘুরতে যেতে পারো নাই। চোখের পানি ফেলে দিল। মারিয়া আমাকে বলল, ঠিক আছে, আগে আমার একটা জিনিস চাই, সেটা দেওয়ার পর উঠবো। কি জিনিস চাও? আমি তোমাকে এনে দেবো। এনে দেওয়া লাগবে না, সেই জিনিসটা হচ্ছে তোমার ঠোঁটের স্বাদ নিতে চাই। অনেক দিন হয়েছে তোমাকে আদর করতে পারি না। মারিয়ার কথা শুনে আমি বললাম, আমি কি তোমাকে ধরে রেখেছি? তোমার জিনিস তুমি নিজেই করো। বলতে দেরি হলো, কিন্তু আমার ঠোঁটের উপর আক্রমণ করতে দেরি হলো না। মারিয়া পাগলের মতো কেস করতে লাগলো। মারিয়া হঠাৎ গভীরে চলে যাবে, তখন মা বাবা কান্না করে দিল। মারিয়া আমাকে ছেড়ে দিয়ে মাকে করে নিয়ে বলল, মেয়েটা আর একটু থাকতে দিলি না? তোর বাবাকে অনেক দিন পর কাছে পেয়েছি, তুই কান্না করে সব কিছু শেষ করে দিলি। মারিয়ার কথা শুনে আমি হেসে হেসে বললাম, দেখতে হবে না মেয়েটা কার, এখন ওর কান্না থামাও। আমি ওয়াশরুমে গেলাম বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মারিয়া মাওয়ার সাথে দুষ্টুমি করছে। আমাকে বের হতে দেখে মাওয়াকে রেখে ওয়াশরুমে চলে গেল। আমি বিছানায় বসে মাওয়ার সাথে দুষ্টুমি করতে লাগলাম। মারিয়া আর আমি সারাদিন চা বাগান, ঝুলন্ত ব্রিজে ঘুরলাম, তারপর হোটেলে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। এখন আমরা ঢাকায় ফিরে যাচ্ছি। প্রায় 5 ঘন্টা পর নিজের বাসায় এসে পৌঁছে গেলাম। কলিং বেল চাপ দিলাম, রাইস এসে দরজা খুলে দিল। রাইস আমাদের দেখে মারিয়ার কোল থেকে মাওয়াকে নিয়ে গেল। বাসার ভিতরে ঢুকে দেখি আমরা সবাই বসে কফি খাচ্ছি আর টিভি দেখছি। আমার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। এভাবেই দেখতে দেখতে আরও 5 মাস চলে গেল। এখন মারিয়া সবসময় আমার খেয়াল রাখে। রাইসের পরীক্ষা শেষ, রাইস এবার ইন্টার দ্বিতীয় বর্ষে উঠবে। রাতে সবার সাথে খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। তোর মোবাইলটা বেজে উঠলো, দেখি রাফি ফোন দিছে। আমি ফোন ধরার পর রাফি বলল, কিরে কেমন আছিস? আন্টি ভাবি তারা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর বাসার সবাই অনেক ভালো আছে। তুই কেমন আছিস? তোর আব্বু আম্মু কেমন আছে? আমিও ভালো আছি, আব্বু আম্মু তারাও ভালো আছে। তো খাবার খেয়েছিস? খেয়েছি, তুই খেয়েছিস? খেয়েছি। রাসেল, তোর পাশে কেউ আছে? তোর সাথে একটা জরুরি কথা বলবো। কি কথা বল? আমার পাশে কেউ নেই, আমি রুমে একা একা বসে আছি। আমি যে কথা বলবো তুই শুনে রাগ করিস না। আমি না তোকে বলছি, আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু মেয়েটা আমার অনেক ছোট। বলেছিস, কিন্তু মেয়েটা কে সেটা বলিস নাই। মেয়েটা আর কেউ নয়, তোর বোন রাইসা। আব্বু আম্মু রাইসাকে একদিন কলেজের সামনে দেখে পছন্দ করে।
কিন্তু আমি রাইসাকে অনেক আগে থেকে পছন্দ করতাম, কিন্তু তোকে কখনো বলি নাই। তুই যদি আমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিস। তোর সব কথা বুঝলাম, কিন্তু রাইসা তো তোর ছোট এবং সে এখনো পড়ালেখা করে, এটা কীভাবে সম্ভব? রাসেল প্লিজ, তুই রাজি হয়ে যা। আমি কথা দিচ্ছি রাইসাকে কখনো কষ্ট পেতে দিব না। আর বিয়ের রাইসাকে আমি পড়ালেখা করাবো। তুই শুধু আন্টিকে একটু রাজি করা। আর রাইসা তো আর এত ছোট না, সে এখন কলেজে পড়ে। আমি না হয় রাজি, কিন্তু আম্মু আর রাইসা কি রাজি হবে? আচ্ছা, আমি আম্মুর সাথে কথা বলে দেখি তারা কি বলে। আমি তোকে পরে ফোন দিয়ে জানাবো। ঠিক আছে দোস্ত, তুই যেভাবেই হোক আন্টিকে রাজি করিস। আমি অনেক ভালোবাসি রাইসাকে। আমি ঠিক আছে বলে ফোন কেটে দিলাম। তারপর রুম থেকে বেরিয়ে আম্মুর রুমে গেলাম। রুমে এসে দেখি মারিয়া রাইসা আম্মু মাওয়াকে নিয়ে দুষ্টুমি করছে। আমি বললাম, মারিয়া তুমি রাইসাকে নিয়ে আমাদের রুমে যাও, আমি আমার সাথে কিছু কথা বলবো। আমার কথা শুনে মারিয়া রাইসা মাওয়াকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি আম্মুর পাশে বসে বললাম, আম্মু রাফি ছেলেটাকে তোমার কেমন লাগে? রাফি ছেলেটা তো অনেক ভালো ছেলে। ও যদি না থাকতো তুই এত দূরে আসতে পারতি না। তা কেন বলতো? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? আসলে আম্মু, রাফির আব্বু আম্মু রাইসাকে একদিন কলেজের সামনে দেখে তাদের পছন্দ হয়, আর রাফিও রাইসাকে অনেক পছন্দ করে। রাফি রাইসাকে বিয়ে করতে চায়। তখন তুমি কি বলো? এটা কি করে সম্ভব? রাইসা তো রাফির অনেক ছোট, আর রাইসা তো এখনো লেখাপড়া করে। আম্মু, রাফি বলেছে বিয়ের পর রাফি রাইসার পড়ালেখা চালিয়ে যাবে। আর ছোট তো কি হয়েছে, রাইসা তো তেমন ছোট না, সে এখন কলেজে পড়ে। ঠিক আছে, তুই যখন বলছিস রাফির আব্বু আম্মুকে আসতে বল আমাদের বাসায়। রাফি ছেলেটাকে আমার অনেক পছন্দ। তুই তার আগে রাইসার সাথে একটু কথা বলে দেখ, সে কি রাজি হবে? আমি জানি রাইসা আমার আর তোমার অবাধ্য হবে না কথার, তারপরে ওকে জিজ্ঞেস করে দেখি। তারপর আম্মুর রুম থেকে বেরিয়ে রাইসার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি রাইসা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। আমাকে দেখে উঠে বসলো। আমি রাইসার পাশে গিয়ে বসলাম। তখন রাইসা বললো, ভাইয়া তুই আমার রুমে কিছু বলবি? তোর সাথে কিছু কথা বলবো। প্লিজ বোন, তুই আমার কথা শুনে রাগ করিস না। আমি আর আম্মু রাজি হয়েছি, শুধু তোর মতামত নিতে আসলাম। আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। তুই আম্মু রাজি আছিস মানে? আমরা তোর বিয়ের কথা বলছি। রাফিকে তো চিনিস, আমার বন্ধু। ওর আব্বু আম্মু তোকে একদিন কলেজে দেখে তখন তাদের তোকে পছন্দ হয়, আর রাফিও তোকে পছন্দ করে। এখন রাফি চায় তোকে বিয়ে করতে, তুই কি রাজি? ভাইয়া তুমি এটা কি বলছো? রাফি ভাইয়া আমার অনেক বড়, আর আমি এখনো পড়ালেখা করছি। ছেলেরা বড় হলে সমস্যা নেই, আর রাফি এত বড় না, তোকে সে অনেক পছন্দ করে। তোকে কখনো সে কষ্ট পেতে দেবে না। আমি রাফিকে ভালো করে চিনি। রাফির ছেলেটা অনেক ভালো। বিয়ের পর রাফি তোর পড়ালেখা চালিয়ে যাবে। আমি আর আম্মু রাজি, এখন শুধু তোর মতামত জানতে এসেছি। তোমরা যখন রাজি তাহলে আমার কোনো সমস্যা নেই, আমিও রাজি। তোমরা বিয়ের কথাবার্তা চালিয়ে যেতে পারো। আমি জানতাম আমার বোন কখনো আমাদের কথার অবাধ্য হবে না। আমি এখনই রাফির সাথে কথা বলে তার আব্বু আম্মুকে কালকে আসতে বলি। রাইসা লজ্জায় মুখ লুকিয়ে ফেললো। আমি একটা মুচকি হাসি দিয়ে রাইসের রুম থেকে বেরিয়ে আসলাম। আমার রুমে এসে দেখে মারিয়া মাওয়াকে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আমি বিছানায় ওঠার পর মারিয়া আমাকে বলল, তোমার আসতে এত দেরি হলো যে? কি কথা বলেছো আম্মুর সাথে? আসলে রাইসের বিয়ের কথা বলছি। তারপর সবকিছু খুলে বললাম মারিয়ার কাছে। মারিয়া আমার কথা শুনে বলল, এটা তো খুশির খবর। রাফির ছেলেটা অনেক ভালো, রাইসের সাথে মানাবে। রাফির বয়স একটু বেশি, সেটা সমস্যা নেই। ঠিকই বলছো। আচ্ছা, রাফিকে ফোন করে খবরটা দেই কালকে তার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসতে। তারপর মোবাইল বের করে রাফিকে ফোন দিয়ে সব বললাম, আর বলেছি কালকে তার আব্বু আম্মুকে নিয়ে আসতে। রাফি অনেক খুশি হয়েছে খবরটা শুনে। মারিয়া মাওকে ঘুম পাড়িয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তারপর বলল, আমাকে এখন কিস করো। আমি মারিয়াকে জড়িয়ে ধরে কিস করলাম। তারপর দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। রাফি তার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসলো। রাইসাকে আন্টি পরিয়ে দিয়ে চলে যায় এবং বিয়ের দিন তারিখ ঠিক করে যায়। আগামী শুক্রবার তাদের বিয়ে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। খুব ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। রাইসাকে তারা নিয়ে গেছে। রাইসা যাওয়ার সময় অনেক কান্না করছে। রাইসাকে বিদায় দেওয়ার পর পুরো বাসাটা ফাঁকা হয়ে গেছে। এতক্ষণ পুরো বাসাটা মাতিয়ে রাখতো। মেয়ে হয়ে জন্ম নিলে বুঝে পরের বাড়ি যেতে হয়। আজ 5 বছর পর এখন আমি মাওয়া আর রিয়া কবরের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা হয়তো জিজ্ঞেস করবেন কবরের সামনে দাঁড়িয়ে আছি কেন। আসলে মারিয়া আর এই দুনিয়ায় বেঁচে নেই। আজ থেকে 2 বছর আগে মারিয়া তাদের বাসায় যাওয়ার সময় আমাকে বলে গেছে তার আব্বু আম্মু নাকি যেতে বলেছে। তার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় রাস্তায় একটা ট্রাক্টর গাড়িতে মেরে দেয়। সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায় আর মারিয়া ঘটনাস্থলেই মারা যায়। রাস্তার পাশে
ফায়ার সার্ভিসের ক্যাম্প ছিল, তারা তাড়াতাড়ি করে আগুন নিভিয়ে ফেলে, কিন্তু মারিয়াকে জীবিত উদ্ধার করতে পারেনি। এরপর আমরা ঘটনাস্থলে যাই। আমি অনেক কান্না করি। তারপর মারিয়াকে আমার বাসার একপাশে দাফন করি। আমি স্বাভাবিক হতে প্রায় 6 মাস লেগে যায়, কিন্তু মারিয়াকে ভুলতে পারি নাই। প্রতিদিন রাতে মারিয়ার ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করতাম। এরপর আগের জীবনে ফিরে আসলাম। তবে মারিয়াকে রাতে ঘুমাতে গেলেই মনে পড়ে 6 মাস আগে আম্মুর জোড়াজুড়িতে বিয়ে করতে রাজি হলাম, কিন্তু এই মনে মারিয়াকে ছাড়া অন্য কাউকে বসাতে পারবো না। শুধু বিয়েটা করেছি আম্মু আর মা আর ভবিষ্যতের চিন্তা করে। মাকে দেখার জন্য একজন মা প্রয়োজন, তাই বিয়েটা করছি। রিয়া মেয়েটা আমার কাছে কখনো স্বামীর অধিকার চায়নি, কারণ আমি বাসর রাতেই বলেছি আমি তাকে কখনো স্বামীর অধিকার দিতে পারবো না। সে বলেছে সে কখনো জোর করবে না, আমি তাকে যখন আপন করে নেব তখন সে বাধা দেবে না। তাই ভাবছি মায়ের জন্য কেন রিয়াকে কষ্ট দেবো। মেয়েটার সুখের জন্য আমাকে বিয়ে করছে, তাই ভাবছি আজকে তাকে আপন করে নেব, আজকে থেকে স্বামীর অধিকার দেব। রিয়া, আমি আর মাওয়া মারিয়ার কবর জিয়ারত করে বাসায় চলে আসলাম। মাওয়া এখন কথা বলতে পারে। মাওয়া সবসময় আম্মুর সাথেই থাকে। মাওয়া জানে তার আম্মু মারা গেছে, তারপর রিয়াকে আম্মু বলে ডাকে। মাওয়া তার দাদির কাছে চলে গেছে। ও মাওয়ার নানা নানি মাঝে মাঝে এসে দেখে যায়, আবার তাদের বাসায়ও নিয়ে যায়। আমি নিজের রুমে ঢুকে দেখি রিয়া বিছানায় গোছাচ্ছে, তাই আমি রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। রিয়া হঠাৎ কেঁপে উঠলো। আমার জড়িয়ে ধরে দেখে রিয়া বলল, তুমি কি আমাকে মেনে নিয়েছো? মেনে না নিলে কি, তোমাকে আমি জড়িয়ে ধরি। তোমার আর অনেক কষ্ট হয়েছে আমি জানি। সব মেয়েরা চায় স্বামীর ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে, কিন্তু আমি তোমাকে সে ভালোবাসা এতদিন দিই নাই। আজকে থেকে তোমাকে সব ভালোবাসা উজাড় করে দেবো। কি সত্যি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাকে মেনে নিবে। তবে আমার বিশ্বাস ছিল তুমি আমাকে একদিন না একদিন ঠিক মেনে নেবে। সেদিন তোমাকে অনেক আদর করব। তাহলে করো, আমি কি তোমাকে বাধা দিচ্ছি? আজকে আমিও তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নেব। তারপর রিয়াকে করে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে বুকের উপর থেকে কাপড় সরে পুরো শরীরে কিস করতে লাগলাম। হেডফোন নিজের আয়ত্তে নিয়ে আসলাম। এরপর আর জানা লাগবে না, বাকিটা আপনারা বুঝে নিয়েন। এভাবে চলতে লাগলো আমাদের সংসার। মাকে একটা কেজি স্কুলে ভর্তি করিয়ে দিলাম। রাফি আর রাইসা মাঝে মাঝে এসে বেরিয়ে যায়। রাইসা এখনও কলেজে পড়তে আসে। রাফি রাইসাকে সবসময় কলেজে নিয়ে আসে, আবার কলেজ ছুটি হলে নিয়ে যায়। আল্লাহ দিলে আমার বোন অনেক সুখেই আছে। আমি গরিব দুঃখীদের জন্য 2টা দিন হাসপাতালে এবং 2টা স্কুল বানিয়ে দিছি, আবার একটা বৃদ্ধাশ্রম বানিয়ে দিছি, যাতে তারা এবং তাদের ছেলে মেয়ে বিনামূল্যেই পড়ালেখা করতে পারে, বিনামূল্যে হাসপাতালের সেবা পেতে পারে। আর যেসব ছেলে মেয়েরা বাবা মাকে বাসা থেকে বের করে দিবে তাদের জন্য বৃদ্ধাশ্রম খুললাম। অবশ্যই কাজ থাকলে যাই, তা না হলে তেমন যাওয়া পড়ে না। মারিয়া মারা যাওয়ার পর মাওয়া বেশিরভাগ দাদির কাছেই ছিল, তাই দাদিকে ছাড়া কিছুই বোঝে না, কিন্তু রিয়াকে আম্মু বলেই ডাকে। আমার আর রিয়ার ভালোবাসা অনেক মজবুত হয়েছে। রিয়া সবসময় আমার কেয়ার করে। আমি বাইরে যাওয়ার সময় তাকে কিস করতে হবে, আবার বাইরে থেকে আসার পর তাকে আবার কিস করতে হবে। এভাবেই চলে আমাদের ভালোবাসা। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। যখন ছেলেটা বোঝে তখন মেয়েটা বোঝে না, যখন মেয়েটা বোঝে তখন ছেলেটা বোঝে না, আর যখন উভয়ই বোঝে তখন দুনিয়াও বোঝে না। তোমাকে ভালোবাসাটা যদি আমার পাগলামি হয়ে থাকে, তবে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি সেই পাগলামি করে যাব। তাতে যদি আমার প্রতি তোমার অভিমান হয়, তবে ভেবে নিও ভালোবাসা এইভাবেই হয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মারিয়াকে কেন মেনে নিলাম? আসলে যে ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। মারিয়ার সাথে আমি ছাড়া অন্য কেউ হলে তাকে কখনোই ক্ষমা করতো না। মারিয়াকে কম শাস্তি দিয়ে নেই, অনেক আঘাত করেছি। তার শরীরে নিজের মেয়ের কথা ভেবেই তাকে আপন করে নিয়েছিলাম।